এখন আমরা তাহলে শুরু করব ডিএনএ দিয়ে, তাই না? তো আমি বোর্ডের মধ্যে অনেক কিছু এঁকে রাখছি ডিএনএ সম্পর্কে। ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। তো এটার নাম এরকম হলো কেন? প্রথমে এটা অ্যাসিড ধর্মী, তাই এটার নাম হচ্ছে অ্যাসিড। অর্থাৎ অ্যাসিড ধর্মী বোঝা যায় কীভাবে? এটা ক্ষারীয় রঞ্জকে রঞ্জিত হয়। যারা অ্যাসিডিক তারা ক্ষারীয় রঞ্জকে রঞ্জিত হয়, আর যারা ক্ষারীয় তারা অ্যাসিডিক রঞ্জকে রঞ্জিত হয়। তাহলে এটা অ্যাসিড ধর্মী। তারপর যেহেতু এটা নিউক্লিয়াসে অবস্থান করে বা নিউক্লিয়াসের সাথে জড়িত, নিউক্লিয়াসের বাইরেও কিন্তু ডিএনএ পাওয়া যেতে পারে। যেমন আমরা পড়ছি মাইটোকন্ড্রিয়ার নিজস্ব ডিএনএ আছে, তারপর প্লাস্টিডের নিজস্ব ডিএনএ আছে, ইভেন রিসেন্ট জানা গেছে সেন্ট্রিওলের নিজস্ব ডিএনএ আছে। তো এই কারণে নিউক্লিক বলা হয়। ডিঅক্সি বলা হচ্ছে কারণ এর মধ্যে যে রাইবোস সুগারটা আছে, দেখো এই যে রাইবোস সুগারগুলো আছে এরকম আমি এঁকে রাখছি আগে থেকে, এগুলোর 2 নম্বর কার্বনটায় অক্সিজেন থাকে না, তাই ডিঅক্সি। ডিঅক্সি মানে কি? অক্সিজেনকে বের করে দেওয়া হয়েছে, বের করে দিয়ে ওটা তৈরি হয়েছে। এখন তাহলে দেখো, এই হচ্ছে আমাদের ডিএনএর গঠনের যে জিনিসগুলো দরকার হয় সেগুলো। এই যে মাঝখান দিয়ে লিখছি এগুলো, হ্যাঁ, অনেকটা পঞ্চভুজ করে এঁকে রেখেছি। এগুলো হচ্ছে নাইট্রোজেনাস বেস বা নাইট্রোজেন ঘটিত ক্ষারক। এখানে আছে হচ্ছে রাইবোস সুগার, 5 কার্বন বিশিষ্ট একটা কার্বোহাইড্রেট। আর এখানে আমি এঁকে রেখেছি ফসফেট। ফসফেটের গঠন সম্পর্কে আমরা খুব ভালোভাবে আশা করি শিখে এসেছি। আচ্ছা, এখানে আরেকটা ফসফেট হবে। এখন দেখো তাহলে এরা নিজেদের মধ্যে যুক্ত হয়ে হয়ে কিভাবে ডিএনএতে রূপ নেয়। তো এই যে নাইট্রোজেনাস বেসটা আছে এটা যুক্ত হবে প্রথমে রাইবোস শর্করার সাথে। এই লিঙ্কেজটাকে বলা হয়, বলো, গ্লাইকোসাইডিক লিঙ্কেজ। আর আমরা জানি অ্যাডেনিন আর গুয়ানিন হচ্ছে পিউরিন, বড় 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 লোক। এজি হচ্ছে কি? বড় লোক। বড় লোকদের মধ্যে লিঙ্কেজটা হয় কত? 1,9, তাই না? 1,9 লিঙ্কেজ, যেহেতু ধ্বনি 9-এ চলে যায়। এখন দেখো এই যে নাইট্রোজেনাস বেসটা আমার রাইবোস সুগারের সাথে যুক্ত হলো, এর মাধ্যমে আমরা এখানে একটা পেয়ে গেলাম হচ্ছে একটা নিউক্লিওসাইড। এবার এই নিউক্লিওসাইডটা যদি গিয়ে এই ফসফেটের সাথে যুক্ত হয়, ফসফোএস্টার লিঙ্কেজ, ফসফেটের সাথে এস্টারের লিঙ্কেজ, ফসফোএস্টার লিঙ্কেজ, তাহলে দেখো তো কি হয়েছে? নাইট্রোজেনাস বেস যোগ রাইবোস শর্করা যোগ ফসফেট, এই 3জন মিলেমিশে, দেখো এই 3জন মিলেমিশে যে স্ট্রাকচারটা তৈরি করছে, এই স্ট্রাকচারটাকেই বলা হয় নিউক্লিওটাইড। নিউক্লিওটাইড। এখন তুমি যদি ডিএনএকে বিশ্লেষণ করো, এরকম অনেকগুলো নিউক্লিওটাইড তুমি খুঁজে পাবে, ঠিক আছে? আচ্ছা, তো এই হচ্ছে একটা নিউক্লিওটাইড। একই রকমভাবে এর পাশে আরেকটা নিউক্লিওটাইড গঠিত হবে। দেখো এখানেও কি হবে? থাইমিন এই রাইবোস শর্করার সাথে যুক্ত হবে। এখানে যে লিঙ্কেজটা এটা কিন্তু 1,1 লিঙ্কেজ, কারণ থাইমিন হচ্ছে পাইরিমিডিন, ছোট 1,1 লিঙ্কেজ, এবং অবশ্যই গ্লাইকোসাইডিক। আর মনে রাখবা, যখনই একদিকে অ্যাডেনিন থাকবে তার অপোজিট দিকে থাইমিন থাকবে, যদি একদিকে গুয়ানিন থাকে তার অপোজিটে সাইটোসিন থাকবে। এটা মনে রাখতে পারো এভাবে, আমি তুমি গরু ছাগল, আমি থাকলে তুমি, তার মানে আমিতে হচ্ছে অ্যাডেনিন, তুমিতে হচ্ছে থাইমিন। আমি তুমি, গরু ছাগল, গরুতে হচ্ছে গুয়ানিন, ছাগলে হচ্ছে সাইটোনিন। তাহলে যখনই আমি আছে পাশে থাকবে তুমি অর্থাৎ থাইমিন, আর যখনই গরু আছে অর্থাৎ গুয়ানিন আছে পাশে থাকবে সাইটোসিন। তোমরা এটা কিন্তু সব জায়গায় দেখতে পাও। তাহলে এখানে দেখো আরেকটা নিউক্লিওসাইড গঠিত হলো। এবার এই নিউক্লিওসাইডটা গিয়ে যুক্ত হবে আরেকটা ফসফেটের সাথে 3 নম্বর কার্বনে। তাহলে দেখো এখানেও আমরা একটা নিউক্লিও সাইড সাথে ফসফেট যোগ করেছি, তাহলে হয়ে গেল কি? একটা নিউক্লিওটাইড, পাশাপাশি 2টা নিউক্লিওটাইড, ঠিক আছে? এখন দেখো এই নিউক্লিওটাইডে একটা বেজ আছে, তার মানে আমরা এটাকে একটা বেজ কল্পনা করতে পারি, অর্থাৎ বেসের একটা জাতক। এইদিকেও কিন্তু একটা কি আছে? বেস আছে। এখন আমি যদি এক কাজ করি, 2 বেসকে যোগ করে দেই, মনে করো আমি এখানে এই 2 বেসকে যোগ করে দিলাম, কিসের মাধ্যমে বলো? হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে যোগ করে দিলাম। 2 বেস মিলেমিশে এক হয়ে গেল, তাহলে এটাকে বলা হয় একটা বেস পেয়ার, বা বাংলায় বলে ক্ষারক জোড়। আমি কি বুঝাতে পারছি? দেখো এখানে একটা বেস ছিল, এখানে আরেকটা বেস ছিল, এরা যখন জোড়া গঠন করলো সেটাকে বলা হয় বেস পেয়ার বা ক্ষারক জোড়।
আশা করি ক্লিয়ার। আচ্ছা, এখন যে জিনিসটা আমরা আস্তে আস্তে যাবো দেখো, সেটা হচ্ছে এই যে হাইড্রোজেন বন্ধনের ব্যাপারে কিছু কথা বলি। তোমরা জানো, কেমিস্ট্রিতে পড়ছো, হাইড্রোজেন বন্ধন আমাদের জীবন ধারণের জন্য খুব খুব দরকার। কেন খুব খুব দরকার? কারণ হাইড্রোজেন বন্ধন না থাকলে ডিএনএ গঠিত হতো না। এবং হাইড্রোজেন বন্ধনের কেমিস্ট্রি সম্পর্কে যদি আমি কিছু বলি, এটাকে আমি তুলনা করি নিঃস্বার্থ ভালোবাসার সাথে। অর্থাৎ আমরা জানি যে রাসায়নিক বন্ধনগুলোতে সাধারণত ইলেকট্রনের আদান প্রদান বা শেয়ারিং হয়, তবে হাইড্রোজেন বন্ধন এমন একটা বন্ধন কোনো রকম আদান প্রদান দেওয়া নেওয়া নাই, কোনো লেনদেনের সম্পর্ক নাই, তারপরও তারা কাছে থাকে। অর্থাৎ হাইড্রোজেনকে কিছু কিছু পরমাণু ভালোবাসে, যেমন অক্সিজেন, নাইট্রোজেন, এবং এই ভালোবাসার টানে তারা হাইড্রোজেনের কাছে থাকতে চায়। অথচ হাইড্রোজেনকে তারা কিছু দেয়ও না বা হাইড্রোজেন থেকে তারা কিছু নেয়ও না। হাইড্রোজেনের প্রতি একটা নিঃস্বার্থ একটা ভালোবাসার কারণে তারা হাইড্রোজেনের কাছাকাছি থাকে, এবং এই কাছাকাছি থাকার ফলে যে বন্ধনটা, সেটাকে বলা হয় হাইড্রোজেন বন্ধন। তো দেখো, অ্যাডেনিন আর থাইমিন দুইটা হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে নিজেদের সাথে যুক্ত হয়। এরকম আমি প্রতিটাই পূরণ করে দিচ্ছি। দেখো, এখন একটু মুছে দেই, বাকিগুলো পূরণ করে দেই। দেখো, সবগুলো অনেকগুলো নিউক্লিওটাইড তৈরি করি, এই সাইডে অনেকগুলো নিউক্লিওটাইড তৈরি করি। এখন দেখো ব্যাপারটা, আমি যদি এটা মুছে ফেলি বেস পেয়ারের ব্যাপারটা, এখন দেখো তো, এইদিকে অনেকগুলো নিউক্লিওটাইড আছে, এইদিকে অনেকগুলো নিউক্লিওটাইড আছে। এবার এই সবগুলো নিউক্লিওটাইডকে আমি জোড়া দিব। কিভাবে জোড়া দিব? দেখো, এই যে ফসফেটটা, এই ফসফেটটা যদি কথা বলি আমি, নিচে যুক্ত আছে, এটাকে আমি উপরেও যুক্ত করব। দেখো, অর্থাৎ এর দুইজনের সাথে এই রিলেশনে আছে, কিন্তু খুব একটা সৎ না, নিচে একটার সাথে উপরে আরেকটার সাথে। আবার কেউ কিন্তু এখানে আসলে সৎ না, সবারই একাধিক রিলেশন আছে। দেখো, এর তিনটা রিলেশন, এদিকে একটা, এদিকে একটা, এদিকে একটা। ফসফেটের দুইটা রিলেশন, অর্থাৎ সবাই এখানে কিন্তু অসৎ। আচ্ছা, আবার দেখো, এই ফসফেটটাও এখানে যুক্ত হবে, এই ফসফেটটাও এখানে যুক্ত হবে, এই ফসফেটটাও এখানে যুক্ত হবে, হয়ে হয়ে দেখো আবার, হ্যাঁ, এটাও এখানে যুক্ত হবে, হয়ে দেখো এদিকে একটা সুতার মতো তৈরি হবে, লম্বা একটা সুতা তৈরি হবে। আমি যদি ওইদিকে যাই, ওইদিকেও একই ঘটনা ঘটবে। তাইলে মাঝখান দিয়ে দুই ভাগ করে দেই আগে বোঝার জন্য তোমাদের। দেখো, এই দিকে একটা সুতা পাইছি আমরা, আবার এই দিকে আরেকটা সুতা পাইছি, দুইটা ডিফারেন্ট সুতা। তো এটাকে বলা হয় একটা নিউক্লিওটাইড চেইন, এইটা হচ্ছে আরেকটা নিউক্লিওটাইড চেইন। আচ্ছা, এখন দেখো ব্যাপারটা কি হবে। এই যে দুটো নিউক্লিওটাইড চেইন আছে, ঠিক আছে, এই দুটো নিউক্লিওটাইড চেইন নিজেদের মধ্যে বন্ধন গঠন করবে। আরেকটা বন্ধন, সেটা হচ্ছে হাইড্রোজেন বন্ধন। তার আগে আমি যদি দুইটা চেইনের মধ্যে একটু পার্থক্যটা তোমাকে বুঝাই। দেখো, এই যে চেইনটা বাম সাইডে যে চেইনটা আছে, এই চেইনটা দেখো, উপরে ছিল 5 নম্বর কার্বন আর নিচে আছে 3 নম্বর কার্বন। অর্থাৎ এই চেইনটা শুরুতে আমরা সুগারের 5 নম্বর কার্বনকে পেয়েছি, আর শেষে সুগারের 3 নম্বর কার্বনকে পেয়েছি। এই কারণে এটাকে বলা যেতে পারে 5 প্রাইম টু 3 প্রাইম সূত্রক বা স্ট্র্যান্ড। তাহলে এটা হচ্ছে 5 প্রাইম টু 3 প্রাইম স্ট্র্যান্ড। এর বিপরীতে যে স্ট্র্যান্ডটা আছে, সেই স্ট্র্যান্ডের উপরে দেখো শুরু হয়েছে কিন্তু 3 দিয়ে, আর শেষটা হয়েছে 5 দিয়ে। তাহলে আমরা এই স্ট্র্যান্ডটাকে বলতে পারি 3 প্রাইম টু 5 প্রাইম স্ট্র্যান্ড বা সূত্রক। এখন এই যে দুটো সূত্রক আছে, এরা আছে কিরকম তাহলে বলো তো? অ্যান্টি প্যারালালি, অর্থাৎ এরা সমান্তরাল কিন্তু এদের মুখটা ভিন্ন। এটার মুখ একদিকে, ওইটার মুখ আরেকদিকে। এখন এই যে অ্যান্টি প্যারালালি দুইটা সূত্রক অবস্থান করতেছে, এদের মধ্যে আমি হাইড্রোজেন বন্ধন করে দিব। তাহলে অ্যাডেনিন আর থাইমিনের মধ্যে 2টা হাইড্রোজেন বন্ধন, গুয়ানিন আর সাইটোসিনের মধ্যে 3টা। তোমরা এগুলো জানো, সব বই বলা আছে, আমি আর কি বলবো। দিলে দেখো কি হলো, এদিকে একটা নিউক্লিওটাইড চেইন, এইদিকে আরেকটা নিউক্লিওটাইড চেইনের সাথে হাইড্রোজেন বন্ধন দিয়ে যুক্ত হলো, আর তার রেজাল্ট হিসেবে আমরা পেয়ে গেলাম একটা ডিএনএ। ডিএনএর সংখ্যা এতটুকুই, দুটি নিউক্লিওটাইড চেইন পরস্পর হাইড্রোজেন বন্ধন দিয়ে যুক্ত হয়ে যে প্যাঁচানো গঠন সৃষ্টি করে সেটাকে ডিএনএ বলে, আর কিছুই না। তাহলে এই তো আমরা একটা ডিএনএ পেয়ে গেলাম। এবং ডিএনএ সর্বদাই দ্বিসূত্রক হয়, ডিএনএ সর্বদাই দ্বিসূত্রক হয়, 2-1টা ব্যতিক্রম আছে, ঠিক আছে। ভাইরাসের অধ্যায়ে আমরা সেগুলো জানতে পারবো, অপেক্ষা করো। হ্যাঁ, সবুরে মেওয়া ফলে, এখন বলবো না। তাহলে দেখো, এই হচ্ছে ডিএনএর মেইন স্ট্রাকচার।
এখন দেখো ডিএনএ গঠনে কি কি বন্ধন দরকার হয়েছে। 1 নম্বরে হাইড্রোজেন, 2 নম্বরে গ্লাইকোসাইডিক, 3 নম্বরে ফসফোডাইএস্টার। তো এখান থেকে এমসিকিউ হওয়াটা খুবই 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 সম্ভব, এবং এটা একটা এমসিকিউ প্রবণ অঞ্চল যে অন্য একটা বন্ধনকে নিয়ে আসতে পারে। তাহলে এই হচ্ছে আমাদের ডিএনএর বেসিক গঠন। এখন এই ডিএনএটাকে আমি আশা করি একটু বুঝাইতে পারছি সবাইকে। 5 প্রাইম টু 3 প্রাইম স্ট্র্যান্ড কি জিনিস, নিউক্লিওটাইড কি জিনিস, বেস পেয়ার কি জিনিস বুঝাইতে পারছি। আচ্ছা, এবার আমি আরেক সিম্পল ওয়েতে এটাকে দেখাই, তোমাদের বইও দেখানো আছে যে ডিএনএর যে গঠনটা এটা কিন্তু পেঁচানো ডাবল হেলিক্স বলা হয়। অর্থাৎ দুইটা সিঁড়ি যদি একটার উপর একটা অবস্থান করে দেখতে কেমন লাগবে, পেঁচানো সিঁড়ি দেখছো না ডুপ্লেক্স বাড়িগুলোতে, সেরকম অনেকটা। তো এই যে ডুপ্লেক্স গঠন হবে এটা আবিষ্কার করেছিলেন ওয়াটসন এবং ক্রিক, ওয়াটসন অ্যান্ড ক্রিক 1953 সালে, এবং এই আবিষ্কারের জন্য তারা 1963 সালে নোবেল প্রাইজ পান। তো এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে, এটা কিন্তু পরীক্ষা খুব খুব আসে, এবং বিসিএস পরীক্ষাতেও আসে যে কে আবিষ্কার করছে বা কত সালে নোবেল পাইছে। এখন ডিএনএর গঠনটা যদি আমি দেখি, গঠনটা হবে এরকম অনেকটা। দেখো একটা সূত্র, এর সাথে এদিকে আরেকটা সূত্র। এখন দেখো এই সূত্রটা কি হয়, আস্তে আস্তে রোটেট করতে থাকে। অর্থাৎ দেখো এই যে পয়েন্টটা আছে, এই পয়েন্ট থেকে যদি একটা প্যাচের শুরু হয়, সেই প্যাচটা এই জায়গায় এসে শেষ হয়। অর্থাৎ এতটুকু দৈর্ঘ্যকে আমরা বলতে পারি একটা প্যাচ, ডিএনএর একটা প্যাচ কয়েল। এখন এই প্যাচে আসলে কি হয় দেখো, প্রথম যে বেস পেয়ারটা আছে, আমরা জানি ডিএনএ আসলে কি অনেকগুলো বেস পেয়ার। তো মনে করো প্রথম বেস পেয়ারটা হচ্ছে এ ডাবল বন্ড টি, এরপরে যে বেস পেয়ারটা আছে সেটা মনে করো সি ট্রিপল বন্ড জি, তারপরে যেটা আছে সেটা মনে করো হচ্ছে জি ট্রিপল বন্ড সি। এখানে মনে রাখবা এটা কিন্তু কোনো কম্বিনেশন নাই যে আমি একটা এর পরে এখানে সি দিতেই হবে, এমন না। এমন হইতে পারে একটার পর একটা 100 অ্যাডেনিন আছে, কোনো ব্যাপার না, একেবারে ফ্রিডম। এবং এই ফ্রিডম থাকার কারণেই কিন্তু এই যে জীববৈচিত্র্যের সৃষ্টি ঘটছে, যে ডিএনএর বেস পেয়ারগুলো কোন সিকোয়েন্সে থাকবে একটার পর একটা, কোনো রকম সূত্র নাই। আচ্ছা, এখন এই যে বেস পেয়ারটা আছে, প্রথম যে বেস পেয়ারটা, তার নিচে আরেকটা বেস পেয়ার আছে, এরা কিন্তু প্যারালালি অবস্থান করতেছে না। অর্থাৎ দেখো এই মনে করো হচ্ছে একটা বেস পেয়ার প্রথমটা, এটা হচ্ছে দ্বিতীয় একটা বেস পেয়ার, এরা কিন্তু এরকম প্যারালালি অবস্থান করতেছে না, এদের মাঝে একটা অ্যাঙ্গেল আছে। কথা কি আমি বুঝতে পারছি? দেখো তোমরা কি বুঝতে পারছো সবাই? ভিডিওতে বোঝা যাচ্ছে না? এটা একটা আমি অ্যাঙ্গেল তৈরি করছি, দেখো অ্যাঙ্গেল আছে কিন্তু। তার মানে এই বেস পেয়ারটা যদি 0 ডিগ্রি কোণে আসে, এটা কিন্তু একটা অ্যাঙ্গেল করে আসে, এবং সেই অ্যাঙ্গেলটা হচ্ছে 36 ডিগ্রি। তারপরেরটায় যদি আসি, তারপরেরটার অ্যাঙ্গেল হয়ে যাবে 72 ডিগ্রি। অর্থাৎ পাশাপাশি 72 ডিগ্রি, অর্থাৎ এদের মাঝে কিন্তু একটা অ্যাঙ্গেল তৈরি হচ্ছে, সেটা হচ্ছে 36 ডিগ্রি করে। ঠিক আছে, এইরকম একটা ছিল প্রথমে, তারপরে হচ্ছে এটা কিন্তু কত হয়েছে 36 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হচ্ছে। তাহলে এটা হচ্ছে এদের মধ্যে কৌণিক দূরত্ব। আবার দেখো এই যে দুটা বেস পেয়ার পরপর অবস্থান করতেছে, এদের মধ্যেও কিন্তু একটা গ্যাপ আছে, ডিস্টেন্স আছে। তো পাশাপাশি অবস্থানকারী দুইটা বেস পেয়ারের মধ্যে ডিস্টেন্স হচ্ছে 3.4 অ্যাংস্ট্রম, 3.4 অ্যাংস্ট্রম। অর্থাৎ দেখো এই যে প্রথম বেস পেয়ার, তার নিচে আছে দ্বিতীয় বেস পেয়ার, এদের মাঝে যে গ্যাপটা, এই গ্যাপটা হচ্ছে 3.4 অ্যাংস্ট্রম, এবং 1 অ্যাংস্ট্রমে হচ্ছে 10⁻⁻10 মিটার। আবার এদের মধ্যে যে কৌণিক ডিস্টেন্সটা আছে সেটা হচ্ছে 36 ডিগ্রি। বুঝতে হবে কৌণিক ডিস্টেন্স বা অ্যাঙ্গুলার ডিস্টেন্স এক জিনিস, আর লিনিয়ার ডিস্টেন্স কিন্তু আরেক জিনিস। এখন একটা প্যাচে এরকম 10টা বেস পেয়ার থাকে। কয়টা বেস পেয়ার থাকে? 10টা। অর্থাৎ এখানে মনে করো 1, তাহলে 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, এই জায়গায় আসবে আবার 11 নাম্বারটা। অর্থাৎ এই পর্যন্ত কিন্তু প্রথম প্যাচটা শেষ আসলে, তারপর থেকে দ্বিতীয় প্যাচটা শুরু। এখন এই এক প্যাচের শুরুর বিন্দু থেকে তার পরবর্তী প্যাচের শুরুর বিন্দুর যে দূরত্ব, সেটা কত হবে বলো? 3.4 ×
10, অর্থাৎ একটা প্যাচের লেন্থ হচ্ছে 34 অ্যাংস্ট্রম। কথা আশা করি আমি বুঝাতে পারছি। অর্থাৎ এই এক প্যাচ থেকে আরেক প্যাচের দূরত্ব হচ্ছে 34 অ্যাংস্ট্রম। তোমরা একটু হিসাব করে দেখো, এই দুইটার মধ্যে ডিফারেন্স কত? 3.4। এই দুইটার মধ্যেও কত? 3.4। এভাবে যদি অ্যাড করো, 1 নম্বরটা আর 11 নম্বরটার মধ্যে ডিস্টেন্স হচ্ছে 34 অ্যাংস্ট্রম। এই হচ্ছে প্যাচের লেন্থ। এবার আমি যদি প্যাচের ব্যাসটা কল্পনা করি, এই বরাবর ব্যাসটা এর একটা হচ্ছে লেন্থ 34 অ্যাংস্ট্রম আর ব্যাসটা হবে 20 অ্যাংস্ট্রম। কথা আশা করি ক্লিয়ার। লেন্থ হচ্ছে 34 অ্যাংস্ট্রম, ডায়ামিটারটা হচ্ছে 20 অ্যাংস্ট্রম। ঠিক আছে, এই হচ্ছে ডিএনএ এর মোটামুটি গঠন। আচ্ছা, আশা করি এতটুকুই বইয়ে আছে ওয়াটসন ক্রিকের। আর কি নতুন কিছু আছে? আচ্ছা, তেমন কিছু নাই। তো এই ডিএনএ এর প্যাচ থেকে আমি কিছু অঙ্ক করাবো তোমাদের পরবর্তীতে। আচ্ছা, এখন যেটা বলে আমি শেষ করতে চাই সেটা হচ্ছে ডিএনএ এর একটা সূত্র আছে, সেটা হচ্ছে সারগাফ সূত্র, সারগাফস ল। এই ল অনুযায়ী পিউরিন গুলার যোগফল আর পাইরিমিডিন গুলার যোগফল সমান হবে। অর্থাৎ আমরা পিউরিন মানে কি, অ্যাডেনিন আর গুয়ানিন এর যোগফল আর সাইটোসিন আর গুয়ানিনের যোগফল সবসময় সমান হবে। মনে করো তোমাকে আমি এত লম্বা একটা ডিএনএ দিলাম, সেই ডিএনএতে অ্যাডিনিন আর গুয়ানিনের সংখ্যার যোগফল যদি হয় 200, তাহলে এটা থাইমিন, তাহলে সাইটোসিন আর থাইমিনের সংখ্যার যোগফল হবে কত? 200। এই হচ্ছে ব্যাপারটা। অর্থাৎ A প্লাস জি ইকুয়ালস টু সি প্লাস টি হবে। ঠিক আছে, সব সময় যে কন্ডিশনেই হোক না কেন, এটাকে বলা হয় সারগাফস ল। তাহলে এই হচ্ছে ডিএনএ সম্পর্কিত ব্যাপার স্যাপার, যে ডিএনএর একটা প্যাচের লেন্থ হচ্ছে 34 অ্যাংস্ট্রম আর সেই প্যাচের ডায়ামিটার হচ্ছে 20 অ্যাংস্ট্রম। আর কৌণিক যে ডিস্টেন্সের ব্যাপারটা, এটা তোমাদের বইয়ে নাই, তারপর আমি দেখাইছি। অর্থাৎ বুঝতেছো, তো অ্যাঙ্গেল করে থাকবে, একটু অ্যাঙ্গেল তৈরি হবে এই। আচ্ছা, এখন ডিএনএ তোমাদের তাহলে বুঝাতে পারলাম আমি আশা করি। আরও ডিএনএর বিভিন্ন ব্যাপার স্যাপার আছে এমসিকিউ, যেমন ভারতীয় বিজ্ঞানী হরগোবিন্দ খুরানা, তিনি কৃত্রিমভাবে প্রথমবারের মতো ডিএনএ তৈরি করেন এবং এজন্য তাকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল সম্ভবত 1969 সালে। এবং তিনি কিন্তু এটা আমেরিকায় করেছিলেন, ভারতে বসে করেন নাই। ঠিক আছে, তো এই কিছু ইনফরমেশন আছে। এরপরে আসতেছে হচ্ছে রাইবোনিউক্লিক অ্যাসিড, আরএনএ। আরএনএও একটা অ্যাসিড, এটা নিউক্লিয়াসে অবস্থান করে, নিউক্লিয়াসের বাইরেও অবস্থান করে। আর আরতে হচ্ছে রাইবোস শর্করা। অর্থাৎ এই শর্করায় যে রাইবোসটা আছে তার 2 নম্বর কার্বনে অক্সিজেন থাকবে। ডিএনএতে 2 নম্বর কার্বনে অক্সিজেন থাকবে না। এটাই হচ্ছে ডিএনএ আর আরএনএর বেসিক ডিফারেন্স। এখন আরএনএর বেলায় কি হয় দেখো, আরএনএর বেলাও একই রকম ঘটনা অনেকটা, যে এখানে আমাদের কিছু অ্যাডেনিন, ঠিক আছে, এদিকে আছে মনে করো ফসফেট, গুয়ানিন, সাইটোসিন। আচ্ছা, এখন এখানে কি হয় দেখো, এখানেও এরকম এই যে লিঙ্কেজ তৈরি হয়। লিঙ্কেজ তৈরি হয়ে দেখো চেন তৈরি হয়, এরকম একটা চেন তৈরি হয়। তবে এখানে আরএনএতে সাধারণত কোনো হাইড্রোজেন বন্ধন থাকে না, এবং হাইড্রোজেন বন্ধন না থাকার কারণে আরএনএগুলা একসূত্রক হয়, সিঙ্গেল স্ট্র্যান্ডেড হয়, একটাই স্ট্র্যান্ড থাকে, সিঙ্গেল স্ট্র্যান্ড সাধারণত। এরও কিছু ব্যতিক্রম আছে, এটা আমি ভাইরাসের অধ্যায় তোমাদেরকে বলবো, সেই পর্যন্ত অপেক্ষা করো। অর্থাৎ তোমাদের মাথার কিছু জায়গা খালি করলাম, যাতে সেখানে কিছু বসাইতে পারি আমি সময় মতো। আচ্ছা, এই কারণে আসলে এই নাটকগুলা করা। আচ্ছা, এখন এই যে আরএনএ আছে, আরএনএর গঠনও তোমাদেরকে আমরা বলছি অনেক কিছু। আচ্ছা, তো আর তেমন কিছু নাই বই। আমি আসলে তোমাদের বইয়ের ইনফরমেশন যাতে কোনো কিছু বাদ না যায় সেই চেষ্টা করতেছি।
আচ্ছা, এখন আরএনএর ক্লাসিফিকেশনটা খুব গুরুত্বের সাথে তোমাদের বইয়ে বলা হয়েছে। তো আসো একটু দেখি সেটা। আরএনএকে মূলত কয়েক ভাগে ভাগ করা হয়েছে। প্রথমত আসতেছে আর আরএনএ, দ্বিতীয়ত আসতেছে এম আরএনএ, এরপর আসতেছে টি আরএনএ, তারপর জি আরএনএ এবং আরও কিছু মাইনর আরএনএ আছে। এই হচ্ছে তোমাদের বইয়ের ক্লাসিফিকেশন। এখন আর আরএনএ মানে কি? আর আরএনএ মানে হচ্ছে রাইবোসোমাল আরএনএ। এটাই পরিমাণে সবচেয়ে বেশি থাকে। আমরা পড়ছিলাম যে রাইবোসোম কিন্তু আরএনএ দিয়েই তৈরি, যে রাইবোসোম ইকুয়ালস টু আর আরএনএ প্লাস প্রোটিন। তো এই আর আরএনএ প্রচুর পরিমাণে আছে আমাদের কোষগুলোতে। এবং আর আরএনএ তৈরি হয় হচ্ছে নিউক্লিওলাসে। এটা নিয়ে আমরা অনেক আলোচনা করছি গত ক্লাসে। আচ্ছা, তারপর আর আরএনএ সম্পর্কে যদি আমি তোমাদের আরও ইনফরমেশন দিতে চাই, রাইবোজোমাল আরএনএ বলা হয় এই। তারপরে আসতেছে হচ্ছে মেসেঞ্জার আরএনএ বা এমআরএনএ। মেসেঞ্জার আরএনএ বার্তাবাহকের মতো কাজ করে। নিউক্লিয়াসের নিউক্লিয়াসের যে ইনফরমেশন সেটা সাইটোপ্লাজমে নিয়ে যায়, খুব গুরু দায়িত্ব পালন করে বার্তাবাহকের মতো। নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমের মধ্যে একটা বার্তাবাহকের মতো কাজ করে হচ্ছে এমআরএনএ। এটা আমরা কিছুক্ষণ পরে অনেক ডিটেলস জানতে পারবো। এবং এমআরএনএর গঠনটা যদি তোমরা একটু দেখো, এমআরএনএ হয় এরকম, একটা প্রান্তকে বলা হয় 5 প্রান্ত আর একটা হচ্ছে 3 প্রান্ত। 5 প্রান্তে যেটা হয়, 5 প্রান্তকে বলা হয় লিডার, আর 3 প্রান্তকে বলা হয় ট্রেইলার। এই ইনফরমেশনটা তোমরা একটু মাথায় রাখো। 5 প্রাইম লিডার, 3 প্রাইম ট্রেইলার। এরপর আসতেছে টিআরএনএ। টিআরএনএ স্ট্রাকচারটা একটু ডিটেইলস এখানে একটু বলে দেই। টিআরএনএতে কি হয়, টিআরএনএ দেখো একটু পেঁচানো টিআরএনএটা, এবং এটা দেখো টিতে কিন্তু টাইনি, এটাই কিন্তু সবচেয়ে ক্ষুদ্র, 70 থেকে 95টার মতো নিউক্লিওটাইড দিয়ে গঠিত হয়। এই হচ্ছে অনেকটা টিআরএনএ। এখন টিআরএনএর স্ট্রাকচারে অনেকগুলো বাহু থাকে, ঠিক আছে? টিআরএনএ স্ট্রাকচারে অনেকগুলো বাহু থাকে। এই মনে করো হচ্ছে এদিকে টি বাহু, এটা হচ্ছে ডি বাহু, ঠিক আছে? এটা হচ্ছে অ্যামিনো অ্যাসিড বাহু, উপরে অ্যামিনো অ্যাসিড আর্ম, আর নিচে আছে অ্যান্টিকোডন। তো আমরা আসি একটু একটু করে বোঝার চেষ্টা করি, যদি এটা ডিটেলস আমরা একটু পরে পড়বো। আচ্ছা, অ্যান্টিকোডন, কোডন কোথায় থাকে বলো? কোডন থাকে আমার এমআরএনএতে। এখন এমআরএনএর কোডনকে ঠিক অপোজিট করে টিআরএনএতে থাকে হচ্ছে অ্যান্টিকোডন। অর্থাৎ মনে করো এখানে নিচে একটা এমআরএনএ ছিল, সেই এমআরএনএতে কম্বিনেশনটা ছিল এরকম সি সি জি, সি সি জি। তাহলে আমার এই এমআরএনএর জন্য, এমআরএনএর এই অংশটুকুর জন্য যে টিআরএনএটা আছে সেটার কম্বিনেশনটা হবে এরকম জি জি সি, জি জি সি। তো এই জি জি সিকে বলা হবে অ্যান্টিকোডন। এবং যেই বাহুটা অ্যান্টিকোডনকে ধারণ করতেছে সেটাকে বলা হয় হচ্ছে অ্যান্টিকোডন বাহু বা অ্যান্টিকোডন আর্ম। অ্যান্টিকোডন আর্মের ঠিক অপোজিট দিকে, অ্যান্টিকোডন আর্মের ঠিক অপোজিট থেকে এখানে থাকে হচ্ছে সি সি এ। কম্বিনেশনটা হচ্ছে কি সি সি এ, কম্বিনেশনটা হচ্ছে সি সি এ। এখন তোমরা হয়তো বলতে পারো যে আমি এটাকে এসিসি না বলে সিসিএ কেন বলতেছি। কারণটা হচ্ছে এই যে এদিকে আছে হচ্ছে 3 প্রান্ত আর এদিকে আছে 5 প্রান্ত। অর্থাৎ দেখো আমি যদি 5 প্রান্ত থেকে আমাকে গণা শুরু করতে হয়, 5 হচ্ছে মাথা, ঠিক আছে, আর 3 হচ্ছে লেজ। 5 হচ্ছে মাথা, সবসময় মনে রাখবা 5 হচ্ছে হেড আর 3 হচ্ছে টেইল, হেড আর টেইল। তো দেখো সব সময় একটা মানুষকে যখন তুমি দেখো উপর থেকে কিন্তু নিচে দেখা শুরু করো। প্রথমে দেখো মাথার চুল, তারপর চোখ, তারপর আস্তে 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 পায়ের পাতা পর্যন্ত নেমে আসি। তো এখানেও দেখো টিআরএনএতে কি হয়, হিসাবটা শুরু হয় কিন্তু এই দিক থেকে, তাইলে ঘুরে ঘুরে যখন হিসাব করবা সবার আগে কে আসতেছে সি, তারপর আবার সি, তারপর এ। বুঝা গেছে ব্যাপারটা? এ সবার নিচে আছে, এই কারণে এই বাহুটাকে বলা হয় সিসিএ। সব সময় এটার কম্বিনেশন সিসিএ থাকে। এবং এ কি করে, এই সিসিএ কম্বিনেশনের সাহায্যে একটা অ্যামাইনো অ্যাসিডের সাথে যুক্ত থাকে। মনে করো সেটা হতে পারে মেথিওনিন,
মেথিওনিন। এই হচ্ছে অ্যামিনো অ্যাসিড বাহুর কাজ। আর এদিকে অ্যান্টিকোডন বাহু কি করে? এমআরএনএতে যে কোডনটা আছে সেটার অপোজিট একটা অ্যান্টিকোডন ধারণ করে রাখে। এরপর হচ্ছে দেখো জিআরএনএ। জিআরএনএ হচ্ছে ডিএনএর মতো অনেকটা, এবং দেখা যায় যেসব কোষে জিআরএনএ আছে সেই সব কোষে আর ডিএনএ থাকে না। এটা খুব একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, যেটা হচ্ছে ডিএনএর একটা মানে অল্টারনেটিভ বলতে পারো। জিআরএনএ বিভিন্ন ভাইরাসে পাওয়া যায়। এই হচ্ছে আরএনএর মোটামুটি ক্লাসিফিকেশন। আর এর বাইরে কিছু মাইনর আরএনএ আছে, সেগুলো নিয়ে তোমাদের বই আলোচনা করা হয় নাই। আচ্ছা, তাহলে আমি আশা করি তোমরা বুঝতে পারছো আরএনএর গঠনগুলা ক্লিয়ার, আশা করি আরএনএর গঠন। তো আরএনএর গঠন যদি তোমাদের কাছে ক্লিয়ার হয়ে থাকে, তাহলে আমরা এখন চলে যাব হচ্ছে সেন্ট্রাল ডগমা অফ বায়োলজিতে। সেন্ট্রাল ডগমা অফ বায়োলজি, আসো, বা সেন্ট্রাল ডগমা অফ মলিকুলার বায়োলজি বলা হয়, বায়োলজির মৌলিক প্রেরণা। তো ঘটনাটা কি দেখো, এই মনে করো হচ্ছে একটা ডিএনএ, মনে করে নাও ডিএনএ। এখন তোমরা জানো ডিএনএ থেকে কিন্তু ডিএনএ তৈরি করা যায়, তাই না? ডিএনএ থেকে ডিএনএ তৈরি করা যায়। তো ডিএনএ যখন নিজ থেকে আরেকটা ডিএনএ তৈরি করে সেটাকে বলা হয় অনুলিপন বা রেপ্লিকেশন। তো মনে করো এখানে আরেকটা ডিএনএ তৈরি হবে, এই ডিএনএ থেকে আরেকটা এরই মতো আরেকটা ডিএনএ তৈরি হবে। তো ডিএনএ থেকে ডিএনএ তৈরি করার প্রসেসটাকে বলা হয় রেপ্লিকেশন। এবং যখন একটা ডিএনএ রেপ্লিকেশন হয় তখন ডিএনএর এই পুরো দৈর্ঘ্যটাই রেপ্লিকেটেড হবে। অর্থাৎ তুমি যদি আমার একটা ফটোকপি তৈরি করো, ঠিক আমার মতোই কিন্তু হবে সেটা। আমার দেহে যা আছে সবই থাকবে, তবে কিছু অংশ বাদ পড়তে পারে। মনে করো আমার মাথার চুলগুলা ফটোকপিতে নাই, বা আমার গায়ের লোমগুলা নাই। ঠিক একই ঘটনা কিন্তু ডিএনএর ক্ষেত্রেও ঘটে। তোমরা যখন ক্রোমোজোমের স্ট্রাকচার পড়ছো যে ডিএনএতে কিছু পার্ট আছে যাদেরকে বলা হয় টেলোমিয়ার। একেবারে প্রান্তে প্রান্তে কিছু অংশ থাকে, এটাকে বলা হয় কি? টেলোমিয়ার। তো ডিএনএ যখন রেপ্লিকেটেড হয় তখন টেলোমিয়ারটা কিন্তু ঠিকমতো রেপ্লিকেটেড হয় না। তার মানে আমরা বলতে পারি শুধুমাত্র টেলোমিয়ার বাদে বাকি পুরো অংশটাই কি হবে বলতো? রেপ্লিকেটেড হবে, হয়ে একটা নতুন ডিএনএ তৈরি করবে। টেলোমিয়ারের কিছু অংশ বাদ পড়বে। আমি কি তোমাদের বুঝাতে পারছি? তার মানে একটা ডিএনএ থেকে যখন আরেকটা ডিএনএ তৈরি হয়, টেলোমিয়ারের কিছু অংশ বাদ দিয়ে পুরোটাই রেপ্লিকেটেড হয়, এবং এই প্রসেসটাকে বলা হয় ডিএনএ রেপ্লিকেশন। আচ্ছা, আবার তোমরা জানো ডিএনএ থেকে আরএনএ তৈরি হয়, এবং সেই প্রসেসটাকে বলা হয়, বলো, ট্রান্সক্রিপশন। ট্রান্সক্রিপশন। এইখানে তোমরা অনেকে একটা সংজ্ঞা বানিয়ে নিয়েছো এরকম যে ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হওয়াকে ট্রান্সক্রিপশন বলে। কথাটা কিন্তু ভুল। ডিএনএ থেকে যে আরএনএ তৈরি হোক না কেন, সেটা এম হতে পারে, আর হতে পারে, টি হতে পারে, যে কোনো আরএনএ হতে পারে, ডিএনএ থেকে যে কোনো রকমের আরএনএ তৈরি হওয়ার প্রসেসকে বলা হয় ট্রান্সক্রিপশন। এখন ট্রান্সক্রিপশনে কিছু কথা আছে, এটা কিন্তু রেপ্লিকেশনের মতো না। কি ডিফারেন্সটা দেখো, রেপ্লিকেশনের সময় পুরা ডিএনএটা রেপ্লিকেট হয়, কিন্তু ট্রান্সক্রিপশনের সময় ডিএনএর কিছু বিশেষ বিশেষ অংশ ট্রান্সক্রাইবড হয়। মনে করো এখানে একটা পার্ট ট্রান্সক্রাইবড হইলো, এখানে একটা পার্ট ট্রান্সক্রাইবড হইলো, এখানে একটা পার্ট ট্রান্সক্রাইবড হইলো। ট্রান্সক্রাইব হলে কি হবে দেখো তো, এখান থেকে কিছু আরএনএ তৈরি, দাঁড়াও, দেখো এই অংশটা থেকে একটা আরএনএ তৈরি হবে, সেটা যে কোনো রকমের আরএনএ হতে পারে, এম আর টি, যে কোনো। এই অংশ থেকে একটা তৈরি হবে, এই অংশ থেকে কিন্তু কি হবে, একটা আরএনএ তৈরি হবে। কি তৈরি হবে বলো? আরএনএ। এখন দেখো এই যে ডিএনএটা আছে, এই ডিএনএর কিছু স্পেসিফিক অংশই আরএনএ তৈরি করতে পারছে, এবং ডিএনএর যেসব স্পেসিফিক অংশ আরএনএ তৈরি করতে পারে তাদেরকেই আমরা আদর করে ডাকি জিন। জিন, জিন। তাহলে এটা হচ্ছে একটা জিন, এটা হচ্ছে একটা জিন, এটা হচ্ছে একটা জিন, জিইএনই। বুঝা গেছে জিন কি জিনিস? ডিএনএর যেসব অংশ বা ডিএনএর যেসব খণ্ড আরএনএ সৃষ্টি করতে পারে তারাই হচ্ছে জিন। এবং তাহলে দেখো এই যে অংশটা আছে মাঝখানে, এই অংশটা কিন্তু কোনো আরএনএ তৈরি করতে পারে না, তার মানে এটাকে কিন্তু আমরা জিন বলতে পারি না। ক্লিয়ার ব্যাপারটা? আচ্ছা, এবং এইভাবে ডিএনএ থেকে আরএনএ সৃষ্টি হওয়ার প্রসেসটাকে বলা হয় ট্রান্সক্রিপশন। ঠিক আছে?
আচ্ছা, এখন আমাদের যে জিনগুলো আছে এই জিনগুলাই কিন্তু বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। আমরা জানি জিনগুলাই আমাদের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। তোমার চুলের রং কেমন হবে তোমার জিনের মধ্যে লেখা আছে, তোমার চোখের রং কেমন হবে, তুমি আরো অনেক রকম বৈশিষ্ট্য, তুমি লম্বা, তোমার হাইট কত হবে, সবই কিন্তু জিনের মধ্যে বলা আছে। এই কারণে জিনকে বলা হয় ব্লুপ্রিন্ট, জীবনের ব্লুপ্রিন্ট। মনে রাখবা, জিনকে বলা হয় জীবনের ব্লুপ্রিন্ট। আবার দেখো আমাদের দেহে কিন্তু দুই একটা জিন আছে এরকম না, লক্ষ লক্ষ জিন আমাদের প্রতিটা কোষের ভিতরে অবস্থান করতেছে। আমাদের প্রতিটা কোষের জিন কিন্তু একই রকম, মনে রাখবা। আমাদের মাথার জিনে নিউরনে যে কোষ জিনগুলো আছে আর আমাদের স্কিনে বা আমাদের হেপাটোসাইটে যে জিনগুলো আছে সব কিন্তু একই রকম, জিন একই রকম। তো জিনগুলা বৈশিষ্ট্য প্রকাশ করে, তাই জিনকে বলা হয় ব্লুপ্রিন্ট। এখন আমাদের যে লক্ষ লক্ষ জিন আছে এই সবগুলা জিনকে একত্রে বলা হয় জিনোম। অর্থাৎ দেখো আমি একটা পিপল, আমার সামনে যারা ছাত্র আছে তারা পিপল, তোমরা যারা ক্লাস করতেছো তারাও এক একজন এক একটা পিপল। এখন এই সবগুলা পিপল মিলে হবে কি একটা পপুলেশন, বা আমি তুমি সবাই পিপল, সবগুলা পিপল মিলে বাংলাদেশের মনে করো 18 কোটি পপুলেশন। একই রকম অনেকগুলা জিন মিলেমিশে সবগুলা জিন একত্রে হচ্ছে কি জিনোম। তো জিনকে বলা হয় ব্লুপ্রিন্ট আর জিনোমকে বলা হয় মাস্টার ব্লুপ্রিন্ট। মাস্টার ব্লুপ্রিন্ট, ক্লিয়ার? জিনকে বলা হয় ব্লুপ্রিন্ট, জিনোমকে বলা হয় মাস্টার ব্লুপ্রিন্ট। আচ্ছা, এখন দেখো এরপরে কি হয়, এই যে আরএনএ গুলো আমরা তৈরি করতে পারছি, এই আরএনএ গুলা থেকে অনেক ধরনের সুন্দর সুন্দর প্রোটিন তৈরি হয়। প্রোটিন, বিভিন্ন আরএনএ থেকে বিভিন্ন প্রোটিন তৈরি হয়, এক একটা এক রকম, ঠিক আছে? তাহলে কি হলো বলতো, আরএনএ থেকে প্রোটিন তৈরি হলো। এই যে আরএনএ থেকে প্রোটিন তৈরি হওয়ার এই প্রসেসটাকে বলা হয় ট্রান্সলেশন। বুঝা গেছে রেপ্লিকেশন কি, ট্রান্সক্রিপশন কি আর ট্রান্সলেশন কি? এবং এই প্রোটিনের মাধ্যমে কিন্তু আমরা ভাব প্রকাশ করি, অর্থাৎ আমাদের জীবন কেমন হবে সেটা কিন্তু প্রোটিনই প্রকাশ করে। দেখো তোমার দেহে যদি বেশি বেশি মেলানিন প্রোটিন থাকে তুমি কালো হবা, তার মানে তোমার যে জীবনের ভাবটা, তুমি কালো না ফর্সা, এটা কিন্তু প্রোটিন প্রকাশ করছে। যেহেতু প্রোটিন জীবনের ভাব প্রকাশ করে তাই প্রোটিনকে বলা হয় জীবনের ভাষা বা ল্যাঙ্গুয়েজ অফ লাইফ। এটা কিন্তু তোমরা মনে রাখবা, প্রোটিনকে বলা হয় ল্যাঙ্গুয়েজ অফ লাইফ। কারণ কি? কারণ আমরা যেমন ভাব প্রকাশ করি বাংলার মাধ্যমে, ইংরেজির মাধ্যমে, জীবন ভাব প্রকাশ করে প্রোটিনের মাধ্যমে। এবং এই ভাষার কিন্তু একটা বর্ণমালা আছে, সেই বর্ণমালায় বর্ণ আছে সম্ভবত 20 থেকে 28টা অ্যামিনো অ্যাসিডগুলা। বুঝতে পারছো? অ্যামিনো অ্যাসিডগুলো মিলেই তো প্রোটিন তৈরি হয়। যেমন স্বরীয় স্বরে ক খ মিলে বাংলা ভাষা, তেমনি ওই অ্যামিনো অ্যাসিডগুলা মেথিওনিন, ট্রিপ্টোফ্যান, হ্যাঁ, প্রোলিন, এগুলো মিলেমিশে হয় হচ্ছে প্রোটিন নামক ভাষাটা। তো এই যে ঘটনাটা রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশনের মাধ্যমে বৈশিষ্ট্য প্রকাশ করে, এটাকে বলা হয় সেন্ট্রাল ডগমা অফ বায়োলজি বা সেন্ট্রাল ডগমা অফ মলিকুলার বায়োলজি। এখন একটা জিনিস মনে রাখবা, আমাদের দেহের প্রতিটা জিন কিন্তু, প্রতিটা কোষের জিনোম কিন্তু একই রকম, ঠিক আছে? কিন্তু ঘটনা হচ্ছে এক এক জিনোম এক এক জায়গায় এক এক রকম বৈশিষ্ট্য প্রকাশ করে। ব্যাপারটা বুঝাই, দেখো মনে করো আমি একটা টিচার, আমি মনে করো বায়োলজিও পড়াই, ফিজিক্সও পড়াই, কেমিস্ট্রিও পড়াই, অর্থাৎ আমার মাথায় সব বিষয় সম্পর্কে জ্ঞান আছে। এখন আমি যদি বায়োলজি ক্লাসে যাই তাহলে কিন্তু আমি সেখানে গিয়ে ফিজিক্স পড়াবো না, ফিজিক্সের কেন্দ্রমুখী বল, সে তরঙ্গ, এগুলো কিন্তু পড়াবো না। বা কেমিস্ট্রির সংকরায়ন বা কেমিস্ট্রির মনে করো আরও কি আছে, অর্গানিক কেমিস্ট্রির যে রিয়াকশনগুলো আছে, হফম্যান ডিগ্রেডেশন, এগুলো কিন্তু আমি পড়াবো না। আমি ওখানে গিয়ে সেল পড়াবো, তাই না, ফটোসিনথেসিস পড়াবো, এগুলো পড়াবো। তেমনি দেখো আমাদের মাথার নিউরনের যে সেলটা আছে, নিউরন, সেই নিউরনের জিনোমে কিন্তু সব রকম জিনোম আছে, সব রকম জিন আছে। গায়ের রঙের জিন আছে, হেপাটোসাইটের জিনগুলো আছে, লোম তৈরির জিন আছে, সব জিন আছে। কিন্তু ও সব জিন প্রকাশ করবে না, যেগুলো ওই জায়গায় প্রকাশ করা দরকার সেগুলাই করবে। আবার আমার স্কিনের সেলে দেখো, আমার স্কিনের সেলের যে জিনোমটা সেটাও কিন্তু আমার নিউরনের জিনোমের মতোই, কিন্তু নিউরনের যে জিনগুলো অ্যাক্টিভ হয়ে নিউরনের কাজগুলো করে সেই জিনগুলো কিন্তু আমার স্কিনে অ্যাক্টিভ হবে না। অর্থাৎ আমি যদি ফিজিক্স ক্লাসে যাই তখন গিয়ে কিন্তু আমি আর সেল পড়াবো না, তখন গিয়ে আমি ফটোসিনথেসিস পড়াবো না, বা স্কেলেটাল সিস্টেম পড়াবো না, তখন কিন্তু আমি এখানে গিয়ে কি পড়াবো, ইলেকট্রিসিটি পড়াবো,
বা সেখানে গিয়ে আমি লাইট পড়াবো, সেখানে গিয়ে আমি সেমিকন্ডাক্টর পড়াবো, এই হচ্ছে ব্যাপার। অর্থাৎ প্রতিটা কোষের জিনোম একই রকম, কিন্তু ওই জিনোমের সবগুলা জিন কিন্তু প্রকাশিত হয় না। 1 লক্ষ জিন থাকলে হয়তো তার মধ্যে 10,000 প্রকাশিত হয় এক একটা কোষে। এই হচ্ছে আসলে জিন আর জিনোমের ব্যাপার। আচ্ছা, এখন এই জিন আর জিনোমকে ধারণকারী যে ডিএনএ আছে, এই ডিএনএ কে বলা হয় মাস্টার মলিকিউল। মনে রাখবা, মাস্টার মলিকিউল। দেখো, জিনোমকে বলে মাস্টার ব্লুপ্রিন্ট, আর ডিএনএ কে বলে মাস্টার মলিকিউল, আর ব্লুপ্রিন্ট বলা হয় জিনকে, ল্যাঙ্গুয়েজ অফ লাইফ বলা হয় প্রোটিনকে। এই জিনিসগুলো তোমরা সবাই ক্লিয়ার রাখবা, এগুলো কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষায় বারবারই আসে। আচ্ছা, পজ করো, পজ। আচ্ছা, এখন আমরা কথা বলবো ডিএনএ রেপ্লিকেশন নিয়ে। তো ডিএনএ রেপ্লিকেশন, মনে করো এই হচ্ছে একটা ডিএনএ, সিম্পলি আঁকলাম। এখন এই ডিএনএ থেকে আরেকটা ডিএনএ সৃষ্টি হবে। যেমন তোমাকে একটা ফটোকপি করা শীট দেওয়া হলে সেখান থেকে তুমি আরেকটা কিন্তু শীট বানিয়ে নিতে পারো। তো এই ডিএনএ থেকে তুমি যদি আরেকটা ডিএনএ তৈরি করো, দেখো এটা কীরকমভাবে হতে পারে। একটা হতে পারে এরকম, যে তোমার যে মেইন শীটটা সেটা আগের মতো থেকে গেল, কোনো রকম চেঞ্জ আসলো না, আর নতুন একটা শীট তৈরি হলো, ফটোকপি শীট, একটু ঝাপসা লেখা টাকা, ঠিক আছে, এরকম। অর্থাৎ দেখো, আগেরটা আগের মধ্যে থেকে গেল, কালো কালো থাকলো, আর নতুন যেটা তৈরি হয়েছে একেবারে নতুন, লাল লাল। এরকম যদি হয় তাহলে দেখো আমার মাতৃ ডিএনএর কোনো রকম চেঞ্জ আসলো না, ঠিক আছে। এরকম হলে সেটাকে বলা হয় সংরক্ষণশীল বা কনজারভেটিভ। কনজারভেটিভ। আরেক রকম হতে পারে, দেখো কি এরকম হতে পারে, সেটা হচ্ছে অনেকটা যে মাতৃসূত্রকে, মাতৃ ডিএনএতে যে দুইটা সূত্রক ছিল, মনে করো এটা হচ্ছে 1 নম্বর সূত্রক, এটা হচ্ছে 1 নম্বর সূত্রক, এটা হচ্ছে 2 নম্বর সূত্রক। 1 নম্বর সূত্রক আর 2 নম্বর সূত্রক মনে করো আলাদা হয়ে গেল। এই যে 1 নম্বর সূত্রক চলে আসলো এখানে, 2 নম্বর সূত্রক চলে গেল এখানে, আলাদা হয়ে গেল। অর্থাৎ এরা আগে একসাথে ছিল, এদের সংসার ছিল, এদের ডিভোর্স হয়ে গেল। কি হলো? ডিভোর্স হলো। ডিভোর্স হওয়ার পর কি হবে? এরা আবার নতুন সঙ্গী জুটিয়ে নেবে। এই যে 1 নম্বর সূত্রকটা ওর মতো একটা নতুন সঙ্গী জুটিয়ে নেবে। আমি লাল কালি দিয়ে নতুন বোঝাচ্ছি, নতুন মুখ, ঠিক আছে, ঠিক আছে। তাহলে দেখো, একটা সংসার ভেঙে দুইটা সংসার হবে। আমি কি বুঝাতে পারছি? যে প্রথমে মাতৃ ডিএনএতে যে দুটো সূত্রক ছিল তাদের ডিভোর্স হয়ে যাবে, তারা আলাদা হয়ে যাবে। তারপর আলাদা হওয়ার পর স্বামী একটা স্ত্রী খুঁজে নেবে, স্ত্রী অন্য একটা ছেলেকে খুঁজে নেবে। তো এখানে দেখো সংরক্ষণ হয়েছে অর্ধেক অর্ধেক করে, তাই না? এখানে আগের সংসারের অর্ধেক অংশ আছে, এই সংসারেও আগের সংসারের অর্ধেক অংশ আছে। এটাকে বলা হয় হচ্ছে সেমি কনজারভেটিভ বা অর্ধ সংরক্ষণশীল প্রসেস। আরেকটা হচ্ছে একেবারে কি বলবো, হ্যাপাসাট একটা প্রসেস। এই প্রসেসে দেখো কি হয়, দেখো মানে বুঝতেছো, এই লাল কালি মানে নতুন অংশ, কালো কালি মানে পুরানো অংশ। এরকম একটা সৃষ্টি হইলো, মানে নতুন পুরানো মিলামিশা। আবার দেখো এদিকে আরেকটা তৈরি হবে এরকমই, এটাও নতুন পুরানো মিলামিশা। হ্যাঁ, এটা বোঝার চেষ্টা করো আর কি। অর্থাৎ কোনো রকম স্টেশন নাই, এক এক খণ্ড এক এক জায়গায়, কোনো খণ্ড নতুন থেকে, কোনো খণ্ড পুরানটা থেকে। এটাকে বলে বিচ্ছুরণশীল বা ডিসপারসিভ মডেল। এখন দেখো, এই যে 3টা মডেল বলা হয়েছে, ব্যাপারটা কিন্তু এমন না যে ডিএনএ কখনো এই মডেল অনুসরণ করে, কখনো এই মডেল, কখনো ওই মডেল, তা কিন্তু না। ডিএনএ একটা মডেলের অনুসরণ করে। এগুলো হচ্ছে অনুকল্প, হাইপোথিসিস। আর তোমরা জানো হাইপোথিসিস তো খুব বাজেভাবে ভুল প্রমাণিত হতে পারে, এবং অনেক হাইপোথিসিসই ভুল প্রমাণিত হয়েছে, ইভেন থিওরিও তো ভুল প্রমাণিত হয়। তো এই যে 3টা হাইপোথিসিস আছে, এর মধ্যে যে হাইপোথিসিসটা সঠিক বলে প্রমাণিত হয়েছে সেটা হচ্ছে সেমি কনজারভেটিভ প্রসেসটা, এবং এটাকে সঠিক বলে প্রমাণিত করছেন সুয়েকা নামে একজন বিজ্ঞানী মানব হেলাকোষে, হেলাকোষ, হেলাসেল। এখন তোমরা বই পড়ার সময় অনেকেরই প্রশ্ন হচ্ছে হেলাসেলটা আবার কি জিনিস। হেলাসেলটা হচ্ছে মূলত যাদের জরায়ু মুখে ক্যান্সার আছে সেখান থেকে কিছু স্পেশাল সেল পাওয়া যায়, বা অন্য জায়গা থেকেও পাওয়া যেতে পারে, সেটা হচ্ছে হেলাসেল। এখন এই হেলাসেল কেন স্পেশাল? এই হেলাসেল স্পেশাল হওয়ার কারণ হচ্ছে হেলাসেল মানব দেহের বাইরেও বেঁচে থাকতে পারে। অর্থাৎ আমার দেহ থেকে যদি একটা হেলাসেল আলাদা করে নেওয়া হয়,
আমার দেহতে তো থাকবে না, সেটা সাধারণত মেয়েদের দেহতে থাকে। তো হেলা সেলকে যদি আলাদা করে নেওয়া হয়, সেই হেলা সেলটা কিন্তু কি করতে পারবে বলতো, আমার দেহের বাইরেও বেঁচে থাকতে পারবে। অর্থাৎ ইনভিট্রো যেটাকে বলা হয়, দেহের বাইরে কাচের ভিতর অর্থাৎ বলা হয় ইনভিট্রো এনভায়রনমেন্টও সেটা সার্ভাইভ করতে পারে। এই স্পেশাল বৈশিষ্ট্যের কারণে হেলা সেলকে অনেক কাজে লাগানো যায়, রিসার্চে কাজে লাগানো যায়। তো এই হেলা সেলেই প্রথম সুয়েকা নামে একজন বিজ্ঞানী সেমি কনজারভেটিভ প্রসেস দেখেছিলেন, এবং এটাই কিন্তু সবসময় এটাই অনুষ্ঠিত হয়। আবার ক্ল্যামাইডোমোনাসে, তোমরা ক্ল্যামাইডোমোনাস সম্পর্কে জানো, বলছিলাম ক্ল্যামাইডোমোনাস, শীতে ক্ল্যামাইডোমোনাস, তাই শীতে কাপ, তাই এর প্লাস্টিড হয় কাপ আকৃতির। যাই হোক, ক্ল্যামাইডোমোনাসেও কিন্তু এর 1 বছর পরে আবিষ্কার হয়েছিল সেমি কনজারভেটিভ প্রসেস। তাহলে এই প্রসেসটাই হচ্ছে সঠিক, এবং আসো আমরা এই প্রসেসটার আদ্যপান্ত জানার চেষ্টা করি। তো দেখো, আমি প্রথমে একটা ডিএনএ আঁকি। এই হচ্ছে ডিএনএর একটা সূত্র। এবার এই ডিএনএতে আরো একটা সূত্রক দিতে হবে। আচ্ছা, প্রথম সূত্রকটা হবে এরকম, প্রথম সূত্রটা হবে 3 প্রান্ত থেকে 3 প্রাইম প্রান্ত থেকে 5 প্রাইম প্রান্ত মনে করো। এবার আসো দ্বিতীয় সূত্রকটা আঁকি আবার, ঠিক আছে? এটা হচ্ছে 2 নম্বরটা, এখানে থাকবে এটার 5 প্রাইম, এদিকে থাকবে হচ্ছে এটার 3 প্রাইম। আমি ডিএনএর একটা খণ্ড এখানে প্রদর্শন করলাম। এখন এই ডিএনএ থেকে যখন আরেকটা ডিএনএ তৈরি হবে, তোমরা সবাই জানো কি হবে, যে ডিএনএর পুরোটা অংশই, প্রায় 100% অংশই রেপ্লিকেটেড হবে, শুধুমাত্র টেলোমিয়ার বাদে, টেলোমিয়ারের কিছু অংশ বাদে। তো কিভাবে আসলে ডিএনএ রেপ্লিকেশনটা হয়? ডিএনএ রেপ্লিকেশনের শুরুতে যেটা হয়, যে এই যে সূত্রক দুটার মধ্যে হাইড্রোজেন বন্ধনগুলো আছে, তাই না? এরকম অনেকগুলো হাইড্রোজেন বন্ধন এখানে আছে। কিন্তু প্রথমে যেটা করতে হয়, এই হাইড্রোজেন বন্ধনগুলো কেটে ফেলতে হয়। কি করতে হয়? হাইড্রোজেন বন্ধনগুলো কেটে ফেলতে হয়। এই কেটে ফেলার জন্য একটা এনজাইম লাগে, সেই এনজাইমটাকে বলা হয় হেলিকেজ, হেলিকেজ এনজাইম। তো আমি এটা এইভাবে মনে রাখাই যে দেখো, হেতে হচ্ছে হাইড্রোজেন, লিতে হচ্ছে লিঙ্কেজ, কেতে হচ্ছে কেটে দেয়া, হেলিকে। তো হেলিকেজ কি করে দেখো, হাইড্রোজেন লিঙ্কেজ কেটে ফেলে, অর্থাৎ এখানে যে হাইড্রোজেন লিঙ্কেজগুলো আছে এগুলো নষ্ট করে ফেলে, কেটে ফেলে। হেলিকেজ হেলিকপ্টারের মতো এসে হেলিকপ্টারকে যদি একটা বনের ভিতর দিয়ে নিয়ে যাওয়া হয়, কি করবে? একেবারে গাছপালা, হ্যাঁ, পাতা পুতা সব কাটা ফেলবে। তো হেলিকেজও কি করে, হে হাইড্রোজেন লিঙ্কেজ কে কেটে ফেলে, কেটে ফেলে। কেটে ফেললে কি হয়? দুইটা সূত্রক আলাদা হয়ে যায়, দুইটা সূত্রক আলাদা হয়ে যায়। তো দেখো তাহলে জিনিসটা কিরকম হবে, অনেকটা স্ট্রেইট হয়ে যাবে। দেখো আমি দেখাই, অনেকটা এরকম হয়ে যাবে। স্পেস তৈরি হয়ে গেল, তাই না? এই যে স্পেস তৈরি হলো, এই স্পেস থেকে কিন্তু কি হবে, এই স্পেস থেকে কিন্তু তোমার রেপ্লিকেশন শুরু হবে, অর্থাৎ রেপ্লিকেশনের অরিজিন। এই কারণে এটাকে বলা হয় অরি অফ রেপ্লিকেশন, অরিজিন থেকে অরি অফ রেপ্লিকেশন। এবং এই অরিজিনটা দেখো, এই দিকে একটা ওয়াই আকৃতির গঠন তৈরি করছে, এই দিকেও একটা ওয়াই আকৃতির স্ট্রাকচার তৈরি করছে, তাই এটাকে বলা হয় রেপ্লিকেশন ফর্ক, ওয়াই আকৃতির। মনে রাখবা, ওয়াই আকৃতির রেপ্লিকেশন ফর্ক তৈরি হয়। আচ্ছা, এখন আসো আমরা কাজে বাড়াই আস্তে আস্তে। এই যে দুইটা স্ট্যান্ড আলাদা হয়ে গেল, আলাদা হওয়ার পর ওরা আবারও কিন্তু জট পাকিয়ে ফেলতে পারে নিজেদের মধ্যে, আবার আগের মতো প্যাচ খেয়ে যেতে পারে, ঠিক আছে? এই প্যাচটা যাতে না খায়, সে কারণে কিছু প্রোটিন এসে এখানে যুক্ত হয়। প্রোটিনগুলো নিজেদেরকে বিকর্ষণ করে, ঠিক আছে? এবং সেই প্রোটিনগুলোকে আমরা ডাকি হচ্ছে SSBP, সিঙ্গেল স্ট্র্যান্ডেড বাইন্ডিং প্রোটিন। এই সিঙ্গেল স্ট্র্যান্ডেড বাইন্ডিং প্রোটিনগুলা স্ট্র্যান্ড দুটাকে সিঙ্গেল রাখার চেষ্টা করে, অর্থাৎ এরা যেন আবার আগের মতো মিঙ্গেল হয়ে না যায়, কাপল হয়ে না যায়, প্যাচ খেয়ে না যায়, সেটা নিশ্চিত করে হচ্ছে SSBP প্রোটিন। ক্লিয়ার? আচ্ছা, এখন এই যে এক জায়গায় প্যাচ খোলা শুরু হয়েছে,
আনকয়েলিং শুরু হয়েছে, এক জায়গায় যদি আনকয়েলিং হয় তাহলে তার সামনে এবং পিছনে ওভার কয়েলিং শুরু হয়। এটা কি তোমরা খেয়াল করছো? মনে করো দুইটা সুতাকে যদি একটার উপর একটা পেঁচাই, সুতা পেঁচানোর পর দুইটিকে টান টান করে বেঁধে রাখলাম, রাখার পর আমি যদি মাঝখান থেকে প্যাচ খোলার চেষ্টা করি, কি হবে? যে জায়গায় আমি প্যাচ খুলতেছি অর্থাৎ আমার ওড়ির সামনে এবং পিছনে আরো বেশি বেশি করে প্যাচ তৈরি হবে। এই তোমরা কি বুঝছো এটা ব্যাপারটা? একটা দড়ি, মনে করো দুইটা দড়ি পেঁচাইলাম, আমি দুটো তার পেঁচাইলাম, পেঁচানোর পর আমি কি করলাম, তারটা মাঝখান থেকে ফাঁক করার চেষ্টা করলাম, আলাদা করার চেষ্টা করলাম। তাহলে কি হবে? এক জায়গায় আমি প্যাচ কমাই দিছি, তো আমি যেই জায়গায় প্যাচ কমাই দিছি তার সামনে এবং পিছনে কিন্তু বেশি প্যাচ তৈরি হয়ে যাবে, ওভার কয়েলিং হবে, তাই না? এই সিম্পল জিনিসটা তোমরা বুঝো। এখন এই ওভার কয়েলিংকে তো প্রিভেন্ট করতে হবে, এই ওভার কয়েলিং তো হওয়া চলবে না। ওভার কয়েলিং হলে আমাদের ডিএনএ রেপ্লিকেশনে সমস্যা হবে। তাই ওভার কয়েলিংটা যাতে না হয় সে কারণে এখানে আরেকটা এনজাইম চলে আসে ওভার কয়েলিং প্রিভেন্ট করার জন্য। ঠিক আছে? যাতে দেখো এইখানে আমি আনকয়েলিং করতেছি, এখানে যাতে আবার ওভার কয়েলিং না হয়ে যায় সে কারণে একটা এনজাইম চলে আসে। এই এনজাইমটাকে বলা হয় গাইরেজ এনজাইম। বা এপি আইসোমারেজ বোধহয় এটার নাম আছে আরেকটা, গাইরেজ বা এপি আইসোমারেজ। ঠিক আছে? তো এই এনজাইমগুলো কিন্তু কি করে বলতো? বেশি প্যাচ সৃষ্টি হওয়া প্রিভেন্ট করে। আবার এরাই কিন্তু ডিএনএ রেপ্লিকেশন হওয়ার পর প্যাচ লাগিয়ে দেয়, অর্থাৎ প্যাচ খোলা লাগা সব গাইরেজ এনজাইমের কাজ। এবার আমার আসল কাজ শুরু। দেখো ব্যাপারটা কি, আমি যদি উপরের স্ট্র্যান্ডটার কথা বিবেচনা করি, উপরের স্ট্র্যান্ডটার এই সাইডে ছিল হচ্ছে 3 প্রাইম প্রান্ত আর এই দিকে ছিল হচ্ছে 5 প্রাইম প্রান্ত, এবং এখানে অনেকগুলো বেস ছিল। কি বেস ছিল? অ্যাডেনিন, থাইমিন, গুয়ানিন, সাইটোসিন, হ্যাঁ, আবার এদের অপোজিটে, টি এর অপোজিটে ছিল, বুঝতেছই তোমরা, ভালো মতো আঁকি। এভাবে ছিল অনেকটা, উপরে একটা সূত্রক ছিল, নিচে আর একটা সূত্রক ছিল। এখন আমার কি করতে হবে? এই জায়গায় একটা নতুন সূত্রক তৈরি করতে হবে, এই জায়গায় আর একটা নতুন সূত্রক তৈরি করতে হবে। এখন উপরের যে মাতৃ স্ট্র্যান্ডটা, মনে রাখবা কালো কালিতে মাতৃ দেখাবো আর নতুন অন্য একটা কালিতে আমি অপত্যগুলা দেখাবো। তো উপরেরটা দেখো কি ছিল কম্বিনেশন 3 to 5, কিন্তু নিচেরটা হবে কি 5 to 3। এখন উপরেরটা থেকে যদি নতুন কোনো একটা ডিএনএ তৈরি হয়, সেটা দেখো তৈরিটা আমি এদিক থেকে শুরু করতে পারি, এদিক থেকে শুরু করতে পারি, বাম দিক থেকে শুরু করতে পারি, এইভাবে যাইতে পারি। আবার আমি চাইলে ডান দিক থেকেও শুরু করতে পারি, পারি না? আচ্ছা, এখন আমি যদি বাম দিক থেকে শুরু করি তাহলে দেখো তো কি হবে? তাহলে এই 3-এর বদলে এখানে আসবে হচ্ছে 5 আর এদিকে থাকবে হচ্ছে 3। আর আমি যদি ডান দিক থেকে শুরু করি, আমি আশা করি তোমরা সবাই বুঝতেছো, বুঝা যাচ্ছে তো? ডান দিক থেকে শুরু করলে এদিকে থাকবে হচ্ছে 3 প্রান্ত, নতুন যেটা তৈরি হবে সেটা 3 প্রান্ত থাকবে এদিকে, আর এদিকে থাকবে হচ্ছে 5 প্রান্ত। হ্যাঁ, তাহলে দেখো আমি যদি এইভাবে কাজটা করি তাহলে আস্তে আস্তে 3 প্রান্তের দিকে সূত্রটা বড় হতে থাকবে। আর যদি নিচের কাজটা করি তাহলে 5 প্রান্তের দিকে সূত্রটা বড় হতে থাকবে। আমি আরো তোমাদের সিম্পল করার চেষ্টা করি। মনে করো এই হচ্ছে একটা ডিএনএ, এটা হচ্ছে 5 প্রান্ত, এটা হচ্ছে 3 প্রান্ত। এখন আমি তোমাকে বললাম এই ডিএনএটাকে লম্বা করে দাও, এই ডিএনএটাকে লম্বা করে দাও। তুমি কয়ভাবে লম্বা করতে পারো? একটা হচ্ছে পায়ের দিকটা ঠিক রাখলা, মাথা লম্বা করে দিলা। আরেকটা করতে পারো মাথার দিকটা ঠিক রাখলা, পাটা লম্বা করে দিলা। দুইভাবে কিন্তু তুমি লম্বা করতে পারো। কিন্তু ডিএনএ এর মধ্যে একটা প্রসেসে অবলম্বন করলে সেটা হচ্ছে এইটা, অর্থাৎ ডিএনএ সবসময় নিচের দিকে লম্বা হয়, 3 প্রান্তের দিকে আস্তে আস্তে বড় হতে থাকে। ব্যাপারটা কি বুঝতে পারছো? ডিএনএ কিন্তু উপর দিকে লম্বা হবে না, কি হবে? নিচের দিকে লম্বা হবে, অর্থাৎ এই পাটা আস্তে আস্তে নিচে নামবে, মাথা জায়গা মতো থেকে যাবে। তাহলে ডিএনএ রেপ্লিকেশন বা আরএনএর বেলায় সেটা আমরা দেখবো সবসময় 3 প্রান্তের দিকে বড় হবে, অলওয়েজ 3 প্রান্তের দিকে কি হবে? নতুন নতুন সূত্রক যোগ হবে। ক্লিয়ার ব্যাপারটা? আচ্ছা, তাহলে আমি আশা করি ক্লিয়ার বুঝতে পারছি যে সবসময় 3 প্রান্তের দিকে এটাকে বড় করতে হবে। তাহলে এখন দেখো আমার কি করতে হবে? নতুন নতুন নিউক্লিওটাইড যোগ করতে হবে। তো নতুন নতুন নিউক্লিওটাইড যোগ করার জন্য আমাদের মাঝে চলে আসবে হচ্ছে গাইরেজ কি বলে প্রাইমেজ এনজাইম।
প্রাইমেজ। এখন এই প্রাইমেজ এনজাইমকে আমি তুলনা করি হচ্ছে নেতার সাথে, নেতা, এলাকার নেতার সাথে। এলাকায় যদি কোনো কাজ হয় তাহলে কি করে, নেতা এসে মনে করে একটা পুকুর খোঁড়া হবে, নেতা এসে প্রথম কয়টা কোদাল চালিয়ে দেয়, তাই না, প্রথম কয়েকবার কোদলায় দেয়, ডিগ করে হচ্ছে নেতা, লিডার। তারপর শ্রমিকরা কাজে নেমে পড়ে। এখানেও যেটা হবে, এই যে আমরা অনেক বড় একটা ডিএনএ তৈরি করতে হবে নতুন করে, সেই তৈরির প্রথমে যেটা হবে সেটা হচ্ছে আমাদের নেতা এসে প্রথমে কিছু নিউক্লিওটাইড যোগ করবে। তো নেতা কি করবে, দেখো এ যেখানে আছে আমরা জানি আমি তুমি, তাই না, আমি তুমি, গরু, ছাগল। ডিএনএতে থাইমিন থাকে, কিন্তু আরএনএ যদি হয় তাহলে কি হবে, ইউ থাকবে। এখন নেতার কাজ তো শ্রমিক মানে মাটি কোদালো না, নর্মালি নেতার তো কাজে ভুল হবে। তাহলে তো করা উচিত কি ছিল, এর বদলে টিকে যুক্ত করা উচিত ছিল, ডিএনএ যেহেতু এটা। কিন্তু নেতা কি করবে, এর বদলে ইউকে যুক্ত করবে। একটা ভুল করে ফেলে নেতা, ঠিক আছে। টি এর বদলে একে যুক্ত করবে, ঠিক আছে, সি জি সি টি এ। যেখানেই তোমার এ আসবে সে এর বদলে যুক্ত করবে হচ্ছে ইউ, টি এর বদলে ইউ যুক্ত করবে। এরকম মনে করো 6-7টা কোদলানোর পর নেতা চলে গেল, নিজের কাজে চলে গেল। নেতা চলে যাওয়ার পর আমাদের শ্রমিকরা কাজ শুরু করবে। কারা কাজ শুরু করবে, শ্রমিক। এখন শ্রমিকও কিন্তু আছে দুই রকম, একটা হচ্ছে ডিএনএ পলিমারেজ টাইপ 3, ডিএনএ পলিমারেজ টাইপ 3, তৃতীয় শ্রেণীর শ্রমিক। তৃতীয় শ্রেণীর শ্রমিক এসে কি করবে, নিউক্লিওটাইড যোগ করা শুরু করবে। তাহলে কি হবে দেখো তো, সি এর বদলে লাগাবে জি, জি এর বদলে লাগাবে সি, সি এর বদলে জি, টি। বুঝতেছো তো, ওর কাজটা কিন্তু ঠিকঠাক মতোই হবে। ক্লিয়ার? আচ্ছা, আবার নিচে যে সূত্রকটা আছে সেটা দেখো কি হবে, নিচের সূত্রকটাও তৈরি হওয়া শুরু হবে। সি এর বদলে মনে করো লাগবে হচ্ছে জি, সি, জি, টি, এ, এরকম। এখন নিচের সূত্রকের ব্যাপারটা কি হয় দেখো, নিচের সূত্রটা যখন তৈরি হয় দেখো, প্রথমে ডিএনএ পলিমারেজ সেইভাবে তৈরি করে দিয়ে গেল, দিয়ে তৈরি করে দেখবে যে এদিকে আর আগানো যাচ্ছে না, বুঝতে হবে আমার কাজ শেষ। তখন সে কি করে, আবার দেখে আমি মাঝখান থেকে কাজ শুরু করছি। কি করে, ডিএনএ পলিমারেজ 3 যে নিচে যে সূত্রটা থাকে সেটার মাঝখান থেকে কাজ শুরু করে। তো এই পর্যন্ত কাজ শেষ করে সে আবার ফিরে যায় কোথায় দেখো, এখান থেকে আবার এই জায়গায় ফিরে আসে, টি এর কাছে ফিরে এসে টি এর বিপরীতে যুক্ত করে হচ্ছে এ, এর বিপরীতে যুক্ত সি, জি, সি, এ, টি। অর্থাৎ দেখো প্রথমে এইটুকু অংশ তৈরি করছে, একটা খণ্ড তৈরি করার কাজে স্টপ করছে, করে আবার ঘুরে গিয়ে আরেকটা খণ্ড তৈরি করছে। অর্থাৎ সে কিন্তু কন্টিনিউয়াসলি কাজটা করতে পারতেছে না। কিন্তু আমার উপরে যে নতুন একটা খণ্ড তৈরি হচ্ছে, এই খণ্ডটা দেখো কি হবে, কন্টিনিউয়াসলি কাজ আগায় নিবে, প্যাচ খুলতে থাকবে একটু একটু করে, আরও কাজ আগায় নিবে। কিন্তু নিচে যেটা আছে, নিচে যে সূত্রটা তৈরি হচ্ছে, ওই সূত্রটা এই যে একটু খণ্ড তৈরি হলো, হওয়ার পর দেখে বন্ধ, আবার এখানে তৈরি করার পর আবার দেখো এখানে এসে দেখবে না কাজ করা শেষ, আবার পিছনে ঘুরে যাবে। বুঝতে পারতেছো তো ব্যাপারটা? অর্থাৎ হ্যাঁ, মনে করো এরকম আছে, এটা হচ্ছে তার এন্ড, এইটুক কাজ করলো, করে আবার ফিরে আসলো এখানে, আবার এইটুক কাজ করলো, আবার ফিরে আসলো এখানে, এইটুক কাজ করলো, আবার ফিরে আসলো এখানে, এইটুক কাজ করলো। তো দেখো এদের কাজটা কীরকম, এদের কাজ কিন্তু অনেকগুলো খণ্ডে খণ্ডে হচ্ছে। এই যে 1 নম্বর খণ্ড, 2 নম্বর খণ্ড, 3 নম্বর খণ্ড, 4 নম্বর খণ্ড, নিরবিচ্ছিন্নভাবে হচ্ছে না, তাই না? এখান থেকে একবার একটু তৈরি করে ফিরে এসে আবার 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 ঘুরে এসে আবার নতুন করে তৈরি করে, খণ্ডে খণ্ডে তৈরি হয়। তো এই খণ্ডগুলোকে বলা হয় ওকাজাকি খণ্ড। এটা জাপানিজ বিজ্ঞানী ওকাজাকি আবিষ্কার করেছেন যে একদিকে ডিএনএ একটা স্ট্র্যান্ড নিরবিচ্ছিন্নভাবে তৈরি হতে থাকে, আরেকটা স্ট্র্যান্ড খণ্ডে 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 তৈরি হয়। তো যেই স্ট্র্যান্ডটা, যে নিচে যে স্ট্র্যান্ডটা খণ্ডে খণ্ডে তৈরি হচ্ছে, পিছিয়ে আছে, এই স্ট্র্যান্ডটাকে বলা হয় ল্যাগিং স্ট্র্যান্ড। কি বলে? ল্যাগিং স্ট্র্যান্ড। আর যেটা নিরবিচ্ছিন্নভাবে কন্টিনিউয়াসলি তৈরি হচ্ছে সেটাকে বলা হয় লিডিং স্ট্র্যান্ড। কি বলে? লিডিং স্ট্র্যান্ড। ক্লিয়ার ব্যাপারটা? আচ্ছা, ক্লিয়ার যে একটা স্ট্র্যান্ড নিরবিচ্ছিন্নভাবে তৈরি হবে সেটা লিডিং, আর একটা খণ্ডে খণ্ডে তৈরি হবে সেটাকে বলা হয় ল্যাগিং। এবং খণ্ডগুলোর নাম হচ্ছে ওকাজাকি। যেমন এখানে আমরা 4টা ওকাজাকি দেখতে পারতেছি। আচ্ছা, এখন ডিএনএ পলিমারেজ যে কাজটা করে, সে 3 প্রান্তের দিকে আস্তে আস্তে বড় হয়। আর সে যদি কোনো কাজে ভুল করে
সেই ভুলটা আবার 5 প্রান্তের দিকে সংশোধন করে, যেটাকে বলা হয় প্রুফ রিডিং। মানে হচ্ছে যদি একটা ভুল করে ফেলে জাস্ট ঘুরে আবার ভুলটা সংশোধন করে। দেখো ব্যাপারটা, মনে করো এই কাজ করতেছে, এখানে একটা ভুল করে ফেললো, ভুল করার পরে কি হবে, ভুলটা আবার সংশোধন করে ফেলবে। মানে দেখো এই মনে করো হচ্ছে 5 প্রান্ত, এইদিকে হচ্ছে 3 প্রান্ত, সে কাজ করে এইদিকে, কিন্তু ভুল সংশোধনের সময় কিন্তু সে কি পিছন দিকে ঘুরে তাকায়। তাহলে দেখো সূত্র তৈরি করতেছে 3 প্রান্তের দিকে, কিন্তু ভুল হইলে ভুলটা কারেকশন করে 5 প্রান্তের দিকে, 5 প্রাইমের দিকে। তাহলে প্রুফ রিডিং মানে কি বুঝোই তো, কোনো ভুল থাকলে লেখালেখির সময় সংশোধন করে নেয়। তো ডিএনএ পলিমারেজগুলো প্রুফ রিডিং করে 5 প্রান্তের দিকে, কিন্তু স্ট্র্যান্ডকে লম্বা করে 3 প্রান্তের দিকে। ক্লিয়ার? সবাই বুঝছো তো? আচ্ছা, তাহলে এই হচ্ছে কাজ। এবং এই জন্য দেখা যায় যে ডিএনএ রেপ্লিকেশন একটা নির্ভুল প্রক্রিয়া, ভুলের পরিমাণ খুব 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 কম, কারণ ভুল করলেই সে পিছন ঘুরে আবার ঠিক করে ফেলে, সাথে সাথে বুঝতে পারে। দেখো নাই টম এন্ড জেরিতে কিছু একটা ঘটনা ঘটলো, কিছুক্ষণ পরে বুঝতে পারে। তো এও যদি একটা ভুল করে ফেলে কিছুক্ষণ পরে বুঝতে পারে আমি ভুল করে আছি একটু আগে, সাথে সাথে গিয়ে ঠিক করে ফেলে। এই কারণে ভুল খুব কম হয়। আগাচ্ছে এক জায়গায় ভুল করছে, ঠিক করে আবার কাজ শুরু করে দিল। 3 প্রান্তের দিকে কাজ করতেছিল, ভুল হলে আবার সে 5 প্রান্তের দিকে ঘুরে কাজটা ঠিক করে ফেলে। এই হচ্ছে আমাদের ডিএনএ পলিমারেজের কাজের পদ্ধতি। আচ্ছা, তো মোটামুটি 5টা এনজাইম শিখছি। এখন মনে করো এই কাজকর্ম সম্পাদন হয়ে গেল। এখন এই কাজকর্মে কোনো ভুল আছে কিনা, তারপরও কোনো ভুল আছে কিনা সেটা দেখার জন্য চলে আসবে হচ্ছে প্রথম শ্রেণীর শ্রমিক। কে চলে আসবে? ডিএনএ পলিমারেজ টাইপ 1। এটাকে আমি আদর করে প্রথম শ্রেণীর শ্রমিক বলি। প্রথম শ্রেণীর শ্রমিক এসে দেখবে, প্রথমেই দেখবে নেতা তো একেবারে 12টা বাজা দিয়ে রাখছে, ভুল করে রাখছে। নেতা ডিএনএ বানানোর জায়গায় আরএনএ বানায় রেখে দিচ্ছে, তাই না? যে ইউরাসিল থাকা মানে তো আরএনএ। তো ডিএনএ পলিমারেজ 1 এসে প্রথমে ধর এটা কি কাজ করে গেছে, ও কি করবে, সবগুলো ইউরাসিলকে ফেলে দিয়ে ওখানে থাইমিন বসাবে, শুদ্ধি অভিযান চালাবে। ঠিক আছে, কথা কি বুঝতে পারছি? অর্থাৎ এই যে ডিএনএ তে কোনো রকম ইউরাসিল পাওয়া যায় না, পাওয়া কিন্তু যাওয়ার কথা ছিল, নেতার কাজ প্রাইমেজ ভুল করে গেছিল একটা, সেটা সংশোধন করে দিচ্ছে হচ্ছে আমাদের প্রথম শ্রেণীর শ্রমিক ডিএনএ পলিমারেজ টাইপ 1। তো পলিমারেজ টাইপ 1 এর কাজ কি? এই যে প্রাইমেজ প্রথমে একটু কাজ করছিল আর তারপর সম্পূর্ণ কাজটা করছে হচ্ছে ডিএনএ পলিমারেজ 3, এদের কাজের মধ্যে যদি কোনো ভুল থাকে বা অপূর্ণতা থাকে, অসম্পূর্ণতা থাকে, সেই গ্যাপগুলো আমাদের ডিএনএ পলিমারেজ 1 পূরণ করে ফেলবে। এই কারণে আমি বলি ডিএনএ পলিমারেজ 3 হচ্ছে তৃতীয় শ্রেণীর শ্রমিক, কাজ করে অনেক ভুল হয়, কিন্তু ডিএনএ পলিমারেজ 1 হচ্ছে প্রথম শ্রেণীর শ্রমিক, কারণ ও এই শ্রমিক আর নেতার ভুল করা কাজগুলো সংশোধন করে দেয়। আশা করি এদের কাজগুলো তোমরা জীবনে ভুলবা না, নাকি ভুলবা? ভুলবা না। তাহলে এখন মনে করো এই যে ডিএনএ রেপ্লিকেশন হওয়ার পর যে নতুন সূত্রকটা তৈরি হয়েছে, সেই সূত্রকের মধ্যে কিছু গ্যাপ থাকতে পারে, সেই গ্যাপগুলোকে কি করতে হবে? জয়েন করে দিতে হবে, তাই না? জয়েন করে, যেমন আমরা ভিডিও যখন এডিট করি, কয়েকটা ভিডিও যখন থাকে আমরা লাস্টে কি করি, সবগুলো কম্পিউটারে নেওয়ার পর এডিটিং সফটওয়্যারে যোগ করে দিই, জোড়া দিয়ে দিই। তো এখানেও কি করা হয়, এই যে খণ্ডগুলো তৈরি হয়েছে এই খণ্ডগুলোকে জোড়া দিতে হবে, লাগিয়ে দিতে হবে। তো এখানে লাগিয়ে দেওয়ার জন্য যে এনজাইমটা আসবে সেই এনজাইমটা হচ্ছে লাইগেজ। আমি বলি এইভাবে যে লাইগেজে গ আছে, গ মানে গড়ে দেয়া। তো লাইগেজ এনজাইম কি করে? গড়ে দেয়, এক করে দেয়। এই দুটাকে এক করে দিল কে? লাইগেজ। বা আলাদা করে লাইএজ। গেজ গড়ে দিল, এজ ভেঙে দিল। তাহলে লাইগেজ এনজাইম কি করবে? এই যে খণ্ডগুলো তৈরি হয় এই খণ্ডগুলোকে আবার জোড়া লাগিয়ে দিবে। তাহলে দেখো এই যে মোটামুটি 7টা এনজাইম, যদিও এসএসবি একটা প্রোটিন, এরাই কিন্তু মিলেমিশে ডিএনএ রিপ্লিকেশন প্রক্রিয়াটাকে সম্পন্ন করে। এবার যদি একটু রিক্যাপ করি, যে প্রথমে হাইড্রোজেন লিঙ্কেজ কেটে ফেলে হেলিকেজ এনজাইম, এরপর এসএসবিপি এনজাইম এসে যুক্ত হয় যাতে আলাদা করে ফেলা স্ট্র্যান্ডগুলো আবার এক হয়ে যেতে না পারে। তারপর গাইরেজ এসে কি করে, এক জায়গায় যদি প্যাচ কমে যায় তাহলে তার সামনে এবং পিছনে প্যাচ বাড়ে, সেই অতি পাক সৃষ্ট হওয়া থেকে রক্ষা করে গাইরেজ এনজাইম। এবং এটা খুব মজার একটা প্রসেস, এটা তোমরা পরে জানতে পারবা মেডিকেলে পড়লে। তারপর কাজ শুরু করে নেতা হচ্ছে কে? প্রাইমেজ। এসে ভুলভাল কিছু কাজ করে রেখে যায়। তারপর শ্রমিকের হাতে কোদালটা দেয় ডিএনএ পলিমারেজ টাইপ 3, ও ওর মতো কি করে 3 প্রান্তের দিকে ডিএনএটাকে আস্তে আস্তে লম্বা করে, 3 প্রান্তের দিকে। কাজকর্ম সবার শেষ হয়ে গেল। তারপর আবার ডিএনএ পলিমারেজ 1 অর্থাৎ প্রথম শ্রেণীর শ্রমিক এসে যেটা করে, ও কাজকর্মে যে ভুলগুলো ছিল, যেমন একটা ভুল প্রাইমেজ নেতা কি করছিল, ইউরাসিল ঢুকাই দিছিল ডিএনএর ভিতর, ওইটা দূর করে। এরকম আরো ভুলগুলো সংশোধন করে দেয় ডিএনএ পলিমারেজ 1।
তারপর যে খণ্ডগুলো আছে এই খণ্ডগুলোকে জোড়া দেয় আমার লাইগেজ এনজাইম। তো এই 7টা এনজাইমের কথা তোমাদের বইয়ে বলা আছে, এর বাইরেও আরো অনেক এনজাইম আছে, 30টার মতো মনে হয় প্রায় এনজাইম আছে ডিএনএ রেপ্লিকেশনে লাগে। তো এই সব কিছু কাজ হয়ে গেল, হওয়ার পর কি ডিএনএ নর্মাল নিয়ম, ডিএনএ নামই হচ্ছে পেঁচানো সিঁড়ি, তাই না? এটাকে আবার প্যাচ খাওয়াই দিতে হবে, সেই প্যাচ খাওয়াই দেয় হচ্ছে আমাদের গাইরেজ এনজাইম। ওই প্যাচ রোধ করে, ওই প্যাচ খাইয়ে দেয়, সুপার কয়েলিং ওই করে। এবং গাইরেজ এনজাইমের একটা নাম হচ্ছে ট্রপো আইসোমারেজ এনজাইম। তো এভাবেই কিন্তু আমাদের কোষের ভিতর, নিউক্লিয়াসের ভিতর রেপ্লিকেশন প্রসেসটা চলতেছে, সবসময় রেপ্লিকেশন চলতেছে। এবং এর ফলে কি হচ্ছে, নতুন নতুন ডিএনএ তৈরি হচ্ছে, ফটোকপির মাধ্যমে নতুন নতুন ডিএনএ তৈরি হচ্ছে। তো আশা করি তোমরা ডিএনএ রেপ্লিকেশন প্রসেসটা খুবই ভালোভাবে ধরে ফেলতে পারছো। কতক্ষণ হয়েছে? এবার আরও একটা গুরুত্বপূর্ণ প্রসেস, সেটা হচ্ছে ট্রান্সক্রিপশন। ট্রান্সক্রিপশন মানে ডিএনএ থেকে আরএনএ তৈরি হওয়া, সেটা যে কোনো রকমের আরএনএ হতে পারে। এবং এই প্রসেসটাও নিউক্লিয়াসের ভিতরেই সংগঠিত হয়। আগের যে রেপ্লিকেশন ছিল ওটাও নিউক্লিয়াসের ভিতরে হয়, ট্রান্সক্রিপশনও নিউক্লিয়াসের ভিতরে হয়। এবং ট্রান্সক্রিপশন প্রসেসটা খুবই ইজি। তো মনে করো একটা ডিএনএ আছে, ডিএনএর 5 প্রাইম এন্ড শুরু হয়েছে এ টি জি সি, সি জি টি টি এ সি, জি টি এ 3 প্রাইম। আমি আগেই বলছি কোনো রকমের এটা সিকোয়েন্স নেই, তুমি যা খুঁজে দিতে পারো একটার পরে একটা, কোনো রকম প্রবলেম হবে না। এখন এই যে ডিএনএটা আছে, এই ডিএনএ থেকে আমাকে একটা কি করতে হবে বলতো, একটা এমআরএনএ আপাতত বানাতে হবে, এমআরএনএ। তাহলে আমি দেখো তো এই বানানোটা এদিক থেকে শুরু করে এদিকে যাইতে পারি, আবার এদিক থেকে শুরু করে এদিকে আসতে পারি। অর্থাৎ আমি চাইলে বাম থেকে ডানে যেতে পারি, অথবা ডান থেকেও বামে আসতে পারি। তো তুমি যদি কোষের ভিতর থাকতা, এনজাইমগুলো হইতে তুমি, তাহলে তুমি কি করতা? তুমি কি কাজটা এদিক থেকে শুরু করতা নাকি এদিক থেকে শুরু করতে? একটু বলো দেখি বুদ্ধি করে, কোনটা করতা? এই তুমি বলো বুদ্ধি করে। এটা মনে করো 1 নম্বর প্রসেস, এটা 2 নম্বর প্রসেস, কোনটা করতা তোমরা? 2 নম্বরটা না 1 নম্বরটা? হ্যাঁ, মনে করো আমি কাজটা এদিক থেকে শুরু করে এদিকে যাইতে পারতাম, আবার এদিক থেকে শুরু করে এদিকে আসতে পারতাম, কোনটা করব? 1 নম্বরটা না 2 নম্বরটা? 2 নম্বরটা। কেন? আমরা কিন্তু 2 নম্বরটা করব। কারণ কি দেখো, কারণ আমরা যদি কাজটা এদিক থেকে শুরু করি, তাহলে দেখো কি হবে, নতুন যেটা তৈরি হবে সেটা হবে কিরকম, দেখো এদিকে থাকবে হচ্ছে 3 এন্ড, তাই না? এখানে তৈরি হতে হতে এদিকে থাকবে হচ্ছে 5 এন্ড, এবং গঠনটা আস্তে আস্তে 5 এন্ডের দিকেই বড় হতে থাকবে। কিন্তু আমি যদি এদিক থেকে কাজটা শুরু করি, তাহলে দেখো কি হবে, 3 প্রাইমের অপোজিটে থাকবে এখানে 5 প্রাইম। কাজটা এদিক থেকে শুরু হবে মনে করো, হওয়ার পর আস্তে আস্তে এদিকে বড় হবে, এদিকে থাকবে কোন এন্ড? 10 এন্ড। তার মানে 3 এন্ডটা আস্তে আস্তে 3 প্রাইম এন্ডটা আস্তে আস্তে বড় হতে থাকবে। নিচের মতো যদি নিচের স্টাইলে করো তাহলে 3 প্রাইম এন্ডটা আস্তে আস্তে বড় হতে থাকবে, আর উপরের স্টাইলে করলে 5 প্রাইম এন্ডটা আস্তে আস্তে বড় হতে থাকবে, অর্থাৎ মাথার দিকে বড় হতে থাকবে আস্তে আস্তে। কিন্তু আমরা আগেই শিখছি নিয়ম কি, নিয়ম হচ্ছে সব সময় পায়ের দিকে বড় করতে হবে, অর্থাৎ 3 প্রাইম এন্ডটাকে আস্তে আস্তে ঠেলে 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 কি করতে হবে, বড় করতে হবে। এটা ভুলা যাবে না সব সময়, সেটা রেপ্লিকেশন হোক আর ট্রান্সক্রিপশন হোক, 3 প্রাইম এন্ডের দিকে কি হবে, নিউক্লিয়াসটা মানে নতুন যে সূত্রটা সেটা 3 প্রাইম এন্ডের দিকে বড় হবে। বুঝতে হবে, নিয়ম আছে কিন্তু, এই নিয়মগুলো রক্ষা করতে হয়, নাহলে কিন্তু ওই যে রেল লাইনের মতো কলিশন হয়ে যেতে পারে, বুঝছো? নিয়ম রক্ষা না করলে রেল সবসময় একই দিকে চলতে হবে, এইখানে যদি না হয় দুজন দুই দিক থেকে এসে ধ্বংস ঝামেলা হতে পারে। তো এইরকম একটা প্রসেস আর কি এখানে, যে সবসময় 3-এর দিকে বড় করতে হবে আস্তে আস্তে, তাইলে আমি নিচের প্রসেসটা অবলম্বন করব। তাহলে বলো তো এখানে কি হবে, আমার এই যে ডিএনএটা আছে সেটা থেকে একটা আরএনএ তৈরি হবে, এবং সেই আরএনএটা হবে হচ্ছে কি বলে এটাকে, রেসিপ্রোকাল বলতে পারি আমরা চাইলে মনে হয়। তো দেখো তাহলে কি হবে, রেসিপ্রোকালে যদি হয় 3 প্রাইমের উল্টা দিকে থাকবে এখানে 5 প্রাইম, এর উল্টা দিকে আমরা জানি আমি তুমি, তাই না? আমি তুমি, কিন্তু আরএনএর বেলায় আরএনএ তুমিটাকে ইংরেজিতে বলে আমি ইউ। তো ইউকে আমরা সংক্ষেপে এইভাবে ইউ লিখতে পারি, অর্থাৎ আরএনএ যেহেতু তাই এর বিপরীতে থাকবে ইউ, টি এর বিপরীতে এ, জি এর বিপরীতে সি। এগুলো আমরা জানি যে আমি গরু ছাগল, তাই না? তাহলে ছাগল গরু, আমি ইউ, তুমি আমি, তুমি আমি, গরু ছাগল, ছাগল গরু, ছাগল গরু, গরু ছাগল, টি তুমি আমি, আর আমি থাকলে ইউ হবে সেখানে, তাই না? ও একটু ইংরেজিতে বলে।
ওই যে আমরা ইট করে গো করব, গো করে প্লে করব, অনেক ইংলিশ বলে না, ওইরকম আর কি অনেকটা। আমিটা বলতেছে বাংলায়, তুমিটা বলতেছে ইংরেজিতে। তাহলে এইভাবে কিন্তু কি হবে, আস্তে আস্তে নতুন একটা mRNA তৈরি হবে, এবং যেখানে 5 প্রাইম এন্ড ছিল সেখানে থাকবে এখানে 3 প্রাইম এন্ড। অর্থাৎ তোমরা বেসগুলোকে অপোজিট করে দিবা। যদি পরীক্ষায় আসে যে এরকম একটা সূত্রকে ট্রান্সক্রিপশনে কীরকম mRNA তৈরি হবে, তোমরা এগুলোকেও উল্টা করে দিবা। এ এর জায়গায় ইউ, টি এর জায়গায় এ, হ্যাঁ, এর জায়গায় দিবা কি ইউ, ঠিক আছে। তারপর টি এর জায়গায় দিবা এ, সি এর জায়গায় দিবা জি, আর জি এর জায়গায় দিবা সি। এইভাবে তোমরা ট্রান্সক্রিপশনটা করবা, এবং ভুলে যাবা না যে 3 প্রাইমের জায়গায় দিতে হবে 5 প্রাইম, আর 5 প্রাইমের জায়গায় দিতে হবে 3 প্রাইম অপোজিটে। ক্লিয়ার? তাহলে এভাবেই কিন্তু কি হয়, একটা ডিএনএ থেকে আরেকটা আরএনএ তৈরি হয়। এবং এই প্রসেসটাও কিন্তু নিউক্লিয়াসের ভিতরেই হচ্ছে। তাহলে দেখো, এই যে নিউক্লিয়াসের ভিতরে যে ডিএনএটা ছিল, সেই ডিএনএর ভিতর যে কোডটা লেখা ছিল, সেই কোডটা এখন কিসে পরিণত হয়েছে, mRNA-তে পরিণত হয়েছে। এই মনে করে নিউক্লিয়াস, এই mRNA-তে পরিণত হওয়ার পর কি হবে, এই mRNA-টা নিউক্লিয়াস থেকে বের হয়ে সাইটোপ্লাজমের রাইবোজোমের কাছে চলে যাবে। অর্থাৎ দেখো, নিউক্লিয়াসের ভিতরে ডিএনএ কিভাবে আছে, কি ঘটনা আছে, সেই ঘটনাগুলো কপি করে নিয়ে ও তথ্যগুলো রাইবোজোমের কাছে দিয়ে দিচ্ছে। অর্থাৎ কি, ও নিউক্লিয়াস এবং রাইবোজোমের মধ্যে খবর লেনদেন করছে, বার্তা লেনদেন করতেছে। এই কারণে ওকে বলা হয় মেসেঞ্জার বা বার্তাবাহক, এবং এই কারণে নাম কিন্তু হচ্ছে mRNA, মেসেঞ্জার আরএনএ। এখন এই মেসেঞ্জার আরএনএ রাইবোজোমে যাওয়ার পর যেই প্রসেসটা শুরু হয়, সেই প্রসেসটাকে আমরা বলি হচ্ছে ট্রান্সলেশন। ক্লিয়ার? এখন যেই mRNA-টা নিউক্লিয়াসে তৈরি হয়, এই mRNA-টাকে বলা হয় অ্যাকচুয়ালি প্রি mRNA। কি বলে? বুঝতেছো তো, প্রি mRNA। অর্থাৎ এখানে কিছু চেঞ্জ করে আরএনএ তৈরি করতে হবে, mRNA তৈরি করতে হবে। আমি কি বুঝতে পারছি? এখানে কিছু চেঞ্জ আনতে হবে। তো এই চেঞ্জগুলোকে আমি নর্মালি একটা ব্রড ক্যাটাগরি আন্ডারে আনতে পারি, মডিফিকেশন। অর্থাৎ এই মডিফিকেশনের ফলে কি হবে, এই যে প্রি mRNA-টা আছে, সেটা মডিফিকেশনের ফলে mRNA-তে পরিণত হবে, এবং এই mRNA-টা ট্রান্সলেশন প্রক্রিয়া সংঘটিত করবে রাইবোজোমের ভিতরে গিয়ে। আমি কি বুঝতে পারছি ক্লিয়ার ব্যাপারটা? যে অ্যাবোদনা তৈরি হওয়ার পর সাথে সাথে গিয়ে প্রোটিন তৈরি করা শুরু করে। mRNA নিউক্লিয়াস থেকে তৈরি হয়ে রাইবোজোমে ঢুকে লগে লগে শুরু করে দিল প্রোটিন তৈরি করা, তা না। হওয়ার আগে সিনজিকে একটু যোগ্য করে তোলে, মডিফাই করে। ঠিক আছে, এই মডিফাইটাকে এডিটিং প্রসেস বলা হয়, প্রি mRNA এডিটিং প্রসেস। তো আসো আমরা এডিটিং প্রসেসটা একটু জেনে আসি। এটা বইয়ে তেমন প্রতিটা বইয়ে বলাও নাই, একটু টাচ দিয়ে আসি, জাস্ট বেসিক ব্যাপারটা বলে আসি। মনে করো এই হচ্ছে একটা আরএনএ, এদিকে 3 প্রাইম এন্ড, এরকম হচ্ছে আরএনএ। এই হচ্ছে 5 প্রাইম এন্ড। এইটা হচ্ছে একটা প্রি mRNA। এই প্রি mRNA-কে যদি আমরা আরএনএতে পরিণত করতে চাই, mRNA-তে পরিণত করতে চাই, তাহলে যেটা করতে হবে, 5 প্রাইম এন্ডে অর্থাৎ মাথায় একটা ক্যাপ পরিয়ে দিতে হবে। কি পরিয়ে দিতে হবে? ক্যাপ পরিয়ে দিতে হবে। এই মনে করো এখানে আমি একটা ক্যাপ পরিয়ে দেব। এই মনে করো হচ্ছে ক্যাপ, লম্বা একটা ক্যাপ, দেখছো না? ক্যাপ দেখছো এরকম লম্বা ক্যাপ। এই লম্বা ক্যাপটা কিসের ক্যাপ জানো? গুয়ানিনের ক্যাপ। মজার ব্যাপারটা, তাই না? যে 5 প্রাইম এন্ডে দেখো কি করতে হবে, একটা গুয়ানিন দিয়ে ক্যাপ বানিয়ে সেটা 5 প্রাইম এন্ডে যোগ করে দিতে হবে। এটাকে বলা হয় 5 প্রাইম ক্যাপিং। কি বলে, বুঝছো তো ব্যাপারটা? তোমরা দেখো, আমি আর কিছু বলতে চাচ্ছি না, ঠিক আছে? গুয়ানিন দিয়ে ক্যাপ তৈরি করে প্রি mRNA মাথায় পরিয়ে দিতে হবে। এটাকে বলা হয় 5 প্রাইম ক্যাপিং। এবং অবশ্যই এখানে যে লিঙ্কেজটা হবে সেটা 9 নম্বর কার্বন দিয়ে হবে, অর্থাৎ 9 নম্বর পয়েন্ট দিয়ে হবে। কারণ কি? কারণ আমরা জানি গুয়ানিন হচ্ছে, আমরা আগের ক্লাসেই পড়ছি, গুয়ানিন হচ্ছে একটি পিউরিন, এবং পিউরিন যেহেতু বড় তাই ও বেশি দেয়, তাই না? 9 নম্বর কার্বনটাকেই দিয়ে দেয়। গুয়ানিনের অপোজিটে 3 নম্বর প্রান্তে কি করা হয় দেখো, একটা লেজ বানিয়ে দেওয়া হয়, এবং এই লেজটা তৈরি করে দেওয়া হয় গুয়ানিনের বন্ধু অ্যাডিনিনকে দিয়ে।
ঠিক আছে, এদিকে হচ্ছে গুয়ানিন, এদিকে হচ্ছে অ্যাডেনিন। তাহলে এদিকে বলা হয় 5 প্রাইম ক্যাপিং, এটাকে বলা হয় 3 প্রাইম টেইলিং। হ্যাঁ, লেজ বানিয়ে দেওয়া হয়। 5 প্রাইম ক্যাপিং, 3 প্রাইম টেইলিং, অর্থাৎ লেজ, এদিকে লেজ লাগা দেওয়া হয়েছে, ওইদিকে মাথায় মাথায় গুয়ানিনের ক্যাপ, আর পায়ে লেজ লাগা দেওয়া হয়েছে মৎস্যকন্যা বানানোর জন্য অ্যাডেনিন দিয়ে। এতটুকুতে কিন্তু শেষ না কাজ, দুটো স্টেপ হয়েছে, একটা ক্যাপিং, একটা হচ্ছে টেইলিং। এখন একটা স্টেপ হয়, এটাকে বলা হয় স্প্লাইসিং। কি বলে? স্প্লাইসিং। এখন আমি যতদিনই ক্লাস নিচ্ছি স্টুডেন্টদেরকে জিজ্ঞেস করছি যে ভাইয়ারা আপুরা স্প্লাইসিং মানে কি, এবং প্রতিবারই উত্তর পাইছি স্প্লাইসিং মানে কেটে ফেলা। এবং আমি জানি তোমরা সবাই হয়তো এটাই বলতেছো যে স্প্লাইস মানে কেটে ফেলা। স্প্লাইস মানে কেটে ফেলা না, স্প্লিট মানে কেটে ফেলা, বুঝতে হবে। স্প্লিট মানে হচ্ছে কেটে ফেলা, স্প্লাইস মানে জোড়া দেয়া। স্প্লাইস মানে কি? জোড়া দেয়া, বুঝতে হবে। স্প্লিট মানে কেটে ফেলা, স্প্লাইস মানে জোড়া দেয়া। স্লাইস মানে কেটে ফেলা হয়তো, কিন্তু স্প্লাইস, SPLICE, স্প্লাইসিং মানে জোড়া দেওয়ার প্রসেস, জোড়া দেওয়ার প্রসেস। তাহলে এখানে কি আসলে জোড়া দিব আমরা, দেখো দেখো একটা প্রিয়া mRNA কে যে পার্টগুলা থাকে, ইউনিটগুলা থাকে, সেই ইউনিটগুলোকে বলা হয় সিস্ট্রন। কি বলে? সিস্ট্রন। এখন এই সিস্ট্রনকে দুইটা অংশে ভাগ করা যায়, একটা হচ্ছে এক্সট্রন আর একটা হচ্ছে ইন্ট্রন। এক্সট্রন, ইন্ট্রন, এক্সট্রন, ইন্ট্রন, এক্সট্রন। এখন দেখো এই যে এক্সট্রন অংশগুলো আছে, এইগুলোই হচ্ছে আমাদের প্রকৃত জিন, বা এগুলোই হচ্ছে কার্যকারী জিন। এক্সট্রনের মাঝে ভিতরে যে ইন্ট্রনটা আটকা পড়ছে, এরা আমাদের কাজে লাগবে না। অর্থাৎ আমাদের কি করতে হবে? প্রথমে ইন্ট্রন যে পার্টগুলো আছে সেই পার্টগুলোকে বাদ দিয়ে দিতে হবে। কথা কি বোঝাতে পারছি? এই পার্টটা বাদ, কেটে বাদ, এই পার্টটা কেটে বাদ, এই পার্টটাও কেটে বাদ দিয়ে দিতে হবে। তাহলে দেখো তো আমার কি হইতেছে, ইন্ট্রনগুলো যদি বাদ পড়ে যায়, আমার কতগুলা এক্সট্রন পাইতেছি আমি, তাই না? মনে করি এটা হচ্ছে এক্সট্রন 1, এটা হচ্ছে এক্সট্রন 2, এক্সট্রন 3, এক্সট্রন 4। আমি কি করছি, যে আরএনএটা আমার কাছে ছিল, mRNAটা, ওখান থেকে যে অকার্যকর অংশ ইন্ট্রন, ওগুলোকে বাদ দিয়ে দিছি, কেটে ফেলছি, মনে করো বাদ দিয়ে দিছি। বাদ দেওয়ার ফলে আমার কাছে অবশিষ্ট থাকলো শুধুমাত্র এক্সট্রন। এখন আমি যেটা করব, এই এক্সট্রনগুলোকে জোড়া দিয়ে দেব, এক্সট্রনগুলোকে জোড়া দিয়ে দেব। কথা বুঝছো তো? অপ্রয়োজনীয় যে অংশগুলো ছিল ওগুলোকে কেটে বাদ দেওয়া হয়েছে, দেওয়ার পর প্রয়োজনীয় যে অংশগুলো ছিল ওগুলোকে আবার জোড়া দেওয়া হয়েছে। এই যে প্রয়োজনীয় অংশ বা এক্সট্রনকে জোড়া দেওয়া হলো, এই জোড়া দেওয়াটাকে বলা হয় স্প্লাইসিং, মানে জোড়া দেয়া। কথা ক্লিয়ার? তাহলে ভাববা না স্প্লাইসিং মানে কেটে ফেলা, স্প্লাইসিং মানে জোড়া দেয়া। স্প্লাইসিং যদি সংজ্ঞা আসে কি বলবা? বলবা যে mRNA থেকে ইন্ট্রনগুলোকে কেটে বাদ দিয়ে এক্সট্রনগুলোকে জোড়া দেওয়ার প্রসেসকে স্প্লাইসিং বলা হয়। এই হচ্ছে mRNA-র একটা এডিটিং। এই এডিটিং হওয়ার পরে mRNA চলে যাবে হচ্ছে রাইবোজোমে এবং তার আসল কাজ করতে শুরু করবে। তো আমি প্রথমে একটা mRNA আঁকি, তো এদিকে মনে করো 5 প্রাইম এন্ড, ঠিক আছে। এখান থেকে মনে করো শুরু করি হচ্ছে CCA, CCG, AUG, CCA, AUA, CAC, UAA, CCG, GGA, UCG, UAA, এইভাবে মনে করে চলতেছে। এখন এই যে mRNA-টা চলে আসছে আমার রাইবোজোমে। এবার রাইবোজোমে ঘটনা কি হবে দেখো, mRNA-কে সাহায্য করার জন্য চলে আসবে tRNA। tRNA এসে কি করবে দেখো,
টিআরএনএ এসে যেটা করবে, টিআরএনএ স্টার্ট কোডন খুঁজবে। তোমরা জানো এই প্রতিটা হচ্ছে এক একটা 3 ঘরে একটা কোডন, তাই না? 3 ঘরে ঘরে একটা কি হয়, কোডন হয়। একটু পরে হয়তো ডিটেলস বলবো আমি, এগুলো আসলে বুঝো তোমরা, এগুলো নর্মাল জিনিস অনেক। এগুলো প্রতিটা হচ্ছে একটা ট্রিপলেট, এবং ট্রিপলেটগুলোকে বলা হয় কোডন। কোডন হচ্ছে একবচন, কোড হচ্ছে বহুবচন, কোডন। তো টিআরএনএ, এই মনে করো হচ্ছে একটা টিআরএনএ আমার হাতটা, টিআরএনএ এসে কি করবে, স্টার্ট কোডন খুঁজবে, স্টার্ট কোডন খুঁজবে। এবং এই স্টার্ট কোডনটা হচ্ছে AUG। এবং তোমরা জানো প্রতিটা কোডনই এক একটা কি নির্দেশ করে, অ্যামিনো অ্যাসিডকে নির্দেশ করে। ঠিক তেমনি AUG যে অ্যামিনো অ্যাসিডকে নির্দেশ করে সেটা হচ্ছে ম্যাথিওনিন। তাহলে দেখো টিআরএনএ আসলো, আসার পর খুঁজবে কাকে খুঁজবে, AUG কে খুঁজবে, অতি আকাঙ্ক্ষিত AUG। যখনই ও AUG কে পাবে ও স্টার্ট করবে, কি স্টার্ট করবে, ট্রান্সলেশন স্টার্ট করবে। অর্থাৎ দেখো টিআরএনএটা কি হবে, আমি যদি টিআরএনএটা আঁকি, সিম্পলি আঁকি একটা, আচ্ছা তো এইটা হচ্ছে দেখো, সরি এখানে হবে। আচ্ছা আমি একেবারে সিম্পলি করে দিই, হ্যাঁ। এই মনে করো টিআরএনএ, তো টিআরএনএ দেখো AUG হচ্ছে কোডন। আর আমরা জানি টিআরএনএতে কি অবস্থান করে, অ্যান্টিকোডন। এটা মনে রাখবা, এমসিকিউ হইতে পারে। কোডন কোথায় থাকে, এমআরএনএতে, কিন্তু অ্যান্টিকোডন টিআরএনএতে। তাহলে AUG এর উল্টা দিকে আসে হচ্ছে UAC, অ্যান্টিকোডন দিয়ে আসবে। এখন যেই টিআরএনএতে UAC অ্যান্টিকোডন আছে, যেই টিআরএনএতে UAC অ্যান্টিকোডন আছে, তার কোডন কোনটা, AUG। এখন তোমাদের এই অধ্যায়ের শেষ দিকে দেখবা যে কোন কোডনের জন্য কোন অ্যামিনো অ্যাসিড থাকে তার একটা লিস্ট দেয়া আছে। যেমন আমি দেখতে পারতেছি AUG এর জন্য আছে হচ্ছে মেথিওনিন। অর্থাৎ যেই টিআরএনএটা AUG কোডনের কাছে আসে তার এই জায়গায় থাকবে হচ্ছে মেথিওনিন। কি থাকবে, মেথিওনিন। তারপর আরেকটা টিআরএনএ পাশে আসবে, এটা একটু মুছে ফেলি, এখন কমায় ফেলি, এই মনে করো টিআরএনএ। আরেকটা টিআরএনএ আসবে, সেই টিআরএনএতে থাকবে হচ্ছে দেখো সিসি এর অপোজিটে তার জন্য কি থাকবে, সিসি এর অপোজিটে তার জন্য থাকবে হচ্ছে GGU। এখন সিসিএ কোডনের জন্য অ্যামিনো অ্যাসিড কোনটা, সিসি এর জন্য হচ্ছে প্রোলিন। তাই এখানে যে অ্যামিনো অ্যাসিডটা থাকবে সেটা হবে প্রোলিন। এরপর হচ্ছে AUA, এটার জন্য একটা আসবে AUA এর জন্য আছে হচ্ছে এর জন্য আছে আইসোলিউসিন। তাহলে এখানে যে অ্যামিনো অ্যাসিডটা থাকবে এটা হচ্ছে আইসোলিউসিন। তারপর CAC এর জন্য থাকবে হচ্ছে হিস্টিডিন। তারপর থাকবে হিস্টিডিন। এইভাবে কি হবে, আস্তে 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 অ্যামিনো অ্যাসিড যোগ হতে থাকবে। তবে যখনই টিআরএনএ দেখবে যে UAA কোড চলে আসছে, তখনই ও সূত্র লম্বা করা বন্ধ করে দেবে। কারণ UAA হচ্ছে একটা স্টপ কোডন, এবং UAA ছাড়াও আরও দুইটা স্টপ কোডন আছে, UAA আর এটা জানি কি UAG আর এটা UGA। একটু দেখে নিও তারপর তোমরা, UAG বইয়ে আছে, এগুলো হচ্ছে স্টপ কোডন। তাহলে দেখো মেথিওনিন, প্রোলিন, আইসোলিউসিন, হিস্টিডিন যোগ করার পর যখনই UAA পাবে কাজ স্টপ। তাহলে এখানে কিছু হবে না, এর পরেও কিছু হবে না, তারপরেও কিছু হবে না, তারপরেও কিছু হবে না, ঠিক আছে, এরকম কিন্তু স্টপ থাকবে। এবং যখন মনে করো অনেক দূর পরে এসে আরেকটা AUG পাইলো, AUGCCC, দেখো এটা ছিল স্টপ কোডন, কাজ বন্ধ করে দিছে, বন্ধ ঘুরতে। তাহলে দেখো এখান থেকে আসছিল, যেখানে AUG পাইছে এই যে এই জায়গায় কাজ স্টার্ট করছে, তারপর করতে 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 যখনই স্টপ কোডন পাইছে কাজ বন্ধ করে দিছে, তারপরে কাজ নাই এমনি ঘুরে বেড়াচ্ছে, ঘুরতে 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 আবার একটা স্টার্ট কোডন পাইছে, আবার কি করবে, কাজ শুরু করবে, আবার একটা মেথিওনিন যুক্ত করবে, তারপর CCC পাইছে, CCC তো প্রোলিন যুক্ত করবে। কথা কি বুঝতে পারছো? অর্থাৎ
স্টার্ট কোডন আর দেখো স্টার্ট কোডন আর স্টপ কোডনের মাঝে যতটুকু আছে একটুকে কাজ করবে, আর স্টপ কোডন আর স্টার্ট কোডনের মাঝে যতটুকু আছে সেখানে কোনো কাজ করবে না। বুঝা গেছে কি ব্যাপারটা? তোমরা বুঝলে আমি ভাববো যারা ভিডিও দেখবে তারাও বুঝতে পারবে। বুঝছো ক্লিয়ার ব্যাপারটা? যে টিআরএনএ আসার পর, রাইবোজোমে আসার পর রাইবোজোম কি খুঁজবে? স্টার্ট কোডন খুঁজবে। কি খুঁজবে? স্টার্ট কোডন হচ্ছে AUG, তবে তোমাদের বইয়ে বলা আছে কখনো কখনো GUGও স্টার্ট কোডন হিসেবে কাজ করতে পারে। হ্যাঁ সে আছে। যখনই AUG পাবে কাজ শুরু করবে। কতক্ষণ পর্যন্ত, কখন শেষ করবে কাজটা? স্টপ কোডন পাইলে, UA UGA UAG পাইলে কি করবে? কাজ বন্ধ 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 বন্ধ, আবার শুরু করবে কখন? আবার যদি AUG এসে তখন কাজ আবার শুরু করবে। অর্থাৎ দেখো AUG পাইলে কাজ শুরু করবে, আর এগুলা পাইলে কাজ বন্ধ 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 বন্ধ, আবার যখন AUG পাবে আবার কাজ শুরু করবে। বুঝা গেছে ব্যাপারটা? ক্লিয়ার? সত্যি? আচ্ছা, তাহলে এই কিন্তু হচ্ছে ট্রান্সক্রিপশন প্রসেস। এখন এই ট্রান্সক্রিপশন প্রসেসটা সংঘটিত হয় হচ্ছে আমাদের কোথায় বলো? রাইবোজোমে। কোথায় হয়? রাইবোজোমে। এবং রাইবোজোম কোথায় অবস্থিত? সাইটোপ্লাজমে। তাই তোমরা বলতে পারো সাইটোপ্লাজমে সংঘটিত হয়, এটাও বলা যেতে পারে। এখন রাইবোজোমে এটা হওয়ার জন্য দেখো তোমাদের যেহেতু একটা বইয়ে দেওয়া আছে 3টা সাইট থাকে। ইপা বলা হয় সাইট 3টাকে, দেখো ইপা ইপা। অর্থাৎ প্রথমে কি হয় দেখো, A ফর অ্যাটাচমেন্ট, A ফর অ্যাটাচমেন্ট, P ফর পেপটাইড লিঙ্কেজ, পেপটাইড লিঙ্ক, E ফর এক্সিট। অর্থাৎ অর্থাৎ দেখো এই জায়গায় mRNA আর tRNA এর অ্যাটাচমেন্ট ঘটে। কি ঘটে? অ্যাটাচমেন্ট ঘটে। তারপর রাইবোজোমটা সরে যায়। সরে গেলে কি হয় দেখো, মনে করো এইখানে আছে একটা অ্যামিনো অ্যাসিড 1, আর একটা অ্যামিনো অ্যাসিড আছে সেটা হচ্ছে অ্যামিনো অ্যাসিড 2। এখন আমরা জানি দুই অ্যামিনো অ্যাসিডগুলো মিলেমিশে কি তৈরি করে? প্রোটিন তৈরি করে। তো অ্যামিনো অ্যাসিডগুলোর মধ্যে যে বন্ধন সেটাকে বলা হয় কি? পেপটাইড বন্ধন। এই পেপটাইড বন্ধনটাও কিন্তু রাইবোজোমের ভিতরেই তৈরি হয়, এবং এটাই হচ্ছে রাইবোজোমের কাজ, পেপটাইড বন্ধনটা তৈরি করে দেয়া। পেপটাইড বন্ধন তৈরি করা মানে কি? প্রোটিন তৈরি করে দিচ্ছে। তাহলে দেখো প্রথমে অ্যাটাচমেন্ট সাইটে কি হবে? অ্যাটাচমেন্টটা হবে, সংযুক্তি ঘটবে জাস্ট। অর্থাৎ এই অ্যামিনো অ্যাসিডটা আসবে, এরপর পাশাপাশি দুটো অ্যামিনো অ্যাসিডের মধ্যে যে পেপটাইড লিঙ্কটা আছে সেটা হবে কোথায়? সেটা হবে পেপটাইড পি সাইটে আর কি, পেপটাইড লিঙ্ক পি সাইটে হবে। তারপর দুটো লিঙ্ক হওয়ার পর এরা বের হয়ে যাবে রাইবোজোম থেকে। রাইবোজোম থেকে বের হয়ে যাবে কোন সাইটের মাধ্যমে? ই সাইট, অর্থাৎ এক্সিট সাইটের মাধ্যমে ওরা রাইবোজোম থেকে বের হয়ে যাবে। তাহলে বুঝতো তো ব্যাপারটা? আসলো আচ্ছা, প্রথমে অ্যাটাচমেন্ট সংযুক্ত হলো রাইবোজোমে, সংযুক্ত হওয়ার পর বন্ধন গঠন করলো, বন্ধন গঠন করলে বের হয়ে চলে গেল। তাহলে অ্যাটাচমেন্ট সাইট, পেপটাইড লিঙ্ক, এক্সিট, অ্যাটাচমেন্ট সাইট, পেপটাইড লিঙ্ক, এক্সিট। এবং এটা কিন্তু আসলে কে দৌড়ায়? রাইবোজোমটাই কিন্তু দৌড়াতে থাকে। ডিএনএ কিন্তু আরএনএ জায়গা মতো থাকে, রাইবোজোমটা দৌড়াতে থাকে। এই হচ্ছে আসলে আমাদের ট্রান্সক্রিপশন। তারপরে গেল ট্রান্সলেশন প্রসেস। এখন এই ট্রান্সলেশনের ফলে কি হয়? প্রোটিন তৈরি হয়, পেপটাইড তৈরি হয়, পেপটাইড চেইন তৈরি হয়, এবং সেই পেপটাইড চেইনগুলো আমাদের বৈশিষ্ট্য প্রকাশ করে। বোঝা গেল ব্যাপারটা? শুরু হয়েছিল কোথা থেকে, শেষ হলো কোথায়? ক্লিয়ার সবার কাছে নাকি কোনো সমস্যা আছে? আচ্ছা, তাহলে এখন আর লাস্টে কিছু পয়েন্ট আছে। যে জিন, জিন তো তোমাদেরকে আমি বলছি। জিন মানে কি? জিন মানে হচ্ছে ডিএনএর যেসব অংশ থেকে আরএনএ তৈরি হয় তাকে জিন বলে। ডিএনএর যেসব অংশ থেকে, আমি এখন বই থেকে পড়াই, তো জিনের অস্তিত্ব আমরা প্রথমে আজ পেয়েছিলেন গ্রেগর জোহান মেন্ডেল, যে মানুষের দেহের ভিতর এমন কিছু একটা আছে যেটা বংশগতি ধারণ করে বয়ে নিয়ে বেড়ায় এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে, এবং সেটাকে তিনি বলছিলেন ফ্যাক্টর। নাম কিন্তু দিতে পারেন নাই, ফ্যাক্টর বলছিলেন। এখন এই ফ্যাক্টরটার নাম চেঞ্জ করে জিন রাখছিলেন জোহান সেন নামে আরেকজন বিজ্ঞানী। ঠিক আছে? এবং এই হচ্ছে জিন, এবং কৃত্রিমভাবে জিন তৈরি করার জন্য হরগোবিন্দ খোরানা, বলছি এটা আগেও, 1969 সালে নোবেল পুরস্কার পান। তো এইগুলো আমি আশা করি বই দাগায় দেওয়ার ক্লাসও নিতে পারি, সেখানে এগুলো পড়াবো। তারপর আরও কিছু আছে। গ্যারোল সর্বপ্রথম এক জিন এক এনজাইম মতবাদ চালু করে, তারপর এক জিন এক পলিপেপটাইড। আচ্ছা, এই ব্যাপারটা একটু দেখাই। যে ভাবছিল আগে যে একটা জিন থেকে একটা, আমরা জানি কি, একটা কয়েকটা পলিপেপটাইড চেইন মিলে, পলিপেপটাইড চেইন, কয়েকটা পলিপেপটাইড চেইন মিলে কি তৈরি হয়? একটা এনজাইম তৈরি হয়। কি তৈরি হয়? একটা এনজাইম। এখন আমার যে
জিনগুলা আছে, জিনগুলা কিন্তু কোনো এনজাইম তৈরি করে না, জিনগুলা পলিপেপটাইড চেইন তৈরি করে। তো আগে মতবাদ ছিল এক জিন এক এনজাইম, কিন্তু আমরা ছবিতে কি দেখতে পাচ্ছি, 3টা জিন একটা এনজাইম তৈরি করছে। তাহলে আগে যে গ্যারলের মতবাদটা ছিল এক জিন এক এনজাইম, সেটা কিন্তু ভুল। একটা জিন একটা পলিপেপটাইড চেইন তৈরি করবে এবং তারপর পলিপেপটাইড চেইনগুলো জোড়া খাওয়ার পর এনজাইম। তাহলে দেখো এখানে এই পুরোটা মিলে হচ্ছে কি একটা এনজাইম। এই এনজাইম তৈরিতে কয়টা পলিপেপটাইড চেইন লাগছে? 3টা। আবার 3টা পলিপেপটাইড চেইন তৈরিতে কয়টা জিন লাগছে? 3টা। তাহলে 3টা জিনের জন্য যদি 3টা পলিপেপটাইড চেইন হয়, তাহলে আমরা বলতে পারি এক জিন এক পলিপেপটাইড চেইন, এবং এটাই কিন্তু সঠিক ধারণা। তারপর আরো কিছু কথা বলা আছে। প্রোটিনকে বলা হয় জীবনের ভাষা, আমাদের সব বহিঃপ্রকাশ কিন্তু প্রোটিনের মাধ্যমেই হচ্ছে, এটা বলছি। তারপরে জিনের বিভিন্ন রকম একক, রেকন রিকম্বিনেশনের একক, মিউটন মিউটেশনের একক, রেপ্লিকন হচ্ছে রেপ্লিকেশনের একক, সিস্ট্রন হচ্ছে কার্যগত একক। এটা মনে রাখবা, জাস্ট 4 নম্বরটা, সিস্ট্রন হচ্ছে কার্যগত একক। তারপর হচ্ছে জেনেটিক কোড বলতে পারি আমরা। জেনেটিক কোডের ব্যাপারটা যদি একটু দেখাই, জেনেটিক কোডটা একটু বলি। জেনেটিক কোড দেখো আমাদের কয়টা আছে, কয়টা নিউক্লিওটাইড আছে এখানে বলতো? এ ইউ জি সি। আমাদের ট্রিপলেটে কয়টা স্পেস আছে বলতো? ট্রিপলেটে 3টা স্পেস আছে। তাহলে এখানে কিন্তু ওই যে অঙ্কের পারমুটেশনের মতো না, অর্থাৎ একটাকে কিন্তু একাধিকবার ব্যবহার করা যাবে। অর্থাৎ তুমি চাইলে কিন্তু এও বানাইতে পারো, যেভাবে খুশি তোমার। তুমি চাইলে জি জি সি যেভাবে খুশি বানাইতে পারো। তাইলে দেখো আমার ট্রিপলেটে 3টা স্পেস আছে। প্রথম স্পেস পূরণের জন্য আমার কয়টা অপশন আছে? 4টা স্পেস আছে। এ বসাইতে পারো, ইউ জি সি যা খুশি। পরের স্পেসের জন্য কয়টা অপশন আছে দেখো? এ ইউ জি সি 4টা অপশনই আছে। তারপরের স্পেসেও কয়টা অপশন আছে? 4টা অপশনই কিন্তু আছে। এখানে তুমি যা খুশি বসাইতে পারো। তাহলে দেখো প্রথম স্পেসের জন্য 4টা অপশন, দ্বিতীয় স্পেসের জন্য 4টা, তৃতীয় স্পেসের জন্য 4টা। তাহলে আমরা কি করতে পারি? 4x4x4, তার মানে হচ্ছে 64। অর্থাৎ এই যে 4টা বেস আছে, বেস খায়ালক আছে, সেটা দিয়ে কয়টা কোড বানানো সম্ভব? 64টা কোড বানানো সম্ভব। কিন্তু আমাদের অ্যামিনো অ্যাসিড আছে কয়টা? 20টা। অর্থাৎ যদি এমন হয় ছেলে আছে 20টা, মেয়ে আছে 64টা, তাহলে কি একটা ছেলে একাধিক মেয়ে পাবে? ঠিক তেমনি অ্যামিনো অ্যাসিড আছে 20টা আর কোডন হইতে পারে 64টা। তার মানে কি এক একটা কোডন, এক একটা অ্যামিনো অ্যাসিড একাধিক কোডন পাবে। সেটাই কিন্তু তোমাদের বইয়ে দেওয়া আছে, চার্ট একটা বই শেষে দেওয়া আছে। এটা তোমরা চাইলে মুখস্থ করতে পারো, না করলেও পাপ হবে না। ঠিক আছে, তা এই হচ্ছে আর কি জেনেটিক কোডের ব্যাপারটা। জেনেটিক কোডের ব্যাপারটা হচ্ছে, জেনেটিক কোডের পাঠ্যদলের জন্য পাঠ্যদল করেছিলেন নিরেনবার্গ এবং হরগোবিন্দ। দিলে বই থেকে পড়বো, আমি পারলে বই দাগায় দেওয়ারও সেকশন আনবো। আচ্ছা, আরেকটা ব্যাপার তোমাদের বই এখানে আছে, সেটা হচ্ছে অপেরণ। অপেরণ সম্পর্কে তোমাদের বই ডিটেলস কিছু বলা নাই, জাস্ট অপেরণ সম্পর্কে একটু টাচ দেওয়া আছে। তো আমি ওইটুক টাচই আপাতত দিব। আর অপেরণ সম্পর্কে একটা ডিটেলস ক্লাস নেওয়ার ইচ্ছা আছে আমার, সেটাও আশা করি নিব, হ্যাঁ, আধা ঘন্টা ব্যাপী। তো অপেরণের ব্যাপারটা সংক্ষেপে মনে রাখতে পারো। অপেরণ হচ্ছে প্রাককেন্দ্রিক কোষে থাকে, হ্যাঁ, প্রোক্যারিওটিক সেলগুলোতে অপেরণ থাকে। অপেরণ এবং অপেরণ ওদের জিনের বহিঃপ্রকাশ। আমাদের জিনের বহিঃপ্রকাশে কিন্তু কোনো অপেরণ দরকার হয় না, হিস্টোন আর নন হিস্টোন প্রোটিনরা করে ফেলতে পারে। কিন্তু অপেরণে দেখো ব্যাপারটা, যেগুলো প্রাককেন্দ্রিক আছে তাদের অপেরণের দরকার হয়। এবং এটা অপেরণের যে সিরিয়ালটা আছে, এটা মনে রাখার একটা শর্টকাট আছে, নিউ চাগা। কি করবা? এটাই মনে রাখতে হবে, নিউ চাগা। ঠিক আছে, যেমন নিউ মার্কেট আমাদের বাসার পাশে, নিউ সেলাস টিস্যু পড়ছো, তেমনি এখানে নিউ চাগা বারবার বলবা, মনে থাকবে, আর কিছু নাই এখানে নিউ চাগার চেয়ে। নিউ চাগাতে কি হবে দেখো, আমি যদি অপেরণের স্ট্রাকচারটা দেখি, নিউ চাগাতে দেখো, অর্থাৎ আমি যদি এটাকে 4টা ভাগে ভাগ করি, প্রথম ভাগটা হবে নিয়ন্ত্রক জিন। কি নিয়ন্ত্রক জিন বা রেগুলেটর জিন। নিতে নিয়ন্ত্রক, উতে হচ্ছে উদ্দীপক বা প্রমোটর, চাতে হচ্ছে চালক বা অপারেটর, আর গাতে হচ্ছে গাঠনিক বা স্ট্রাকচারাল। তো এই 4 রকম জিন মিলেমিশে আসলে বহিঃপ্রকাশটা ঘটায়। ইংরেজিতে মনে রাখতে পারো আর পস। পস বলো না তোমরা? পস সেরা, পস, হ্যাঁ, আর পস, আর কত পস দেখবো। তো দেখো, আরতে হচ্ছে রেগুলেটরি, পিতে হচ্ছে প্রমোটর, তারপর অর্গানাইজার অপারেটর, তারপর হচ্ছে কি
স্ট্রাকচারাল। আর আমি আশা করি নিউ চাগা মনে থাকবে, মনে করবা নিউ চাগা নিয়ন্ত্রক, উদ্দীপক, চালক, গাঠনিক। অর্থাৎ সিরিয়ালটা জানতে হবে যে অপেরণে জিনগুলো কিভাবে সজ্জিত থাকে। বুঝোই তো, তীরচিহ্ন দিয়ে দিবে অপশনগুলো। তাহলে হবে কি নিয়ন্ত্রক, উদ্দীপক, চালক, গাঠনিক। এবং এটা ডিটেলস যেহেতু তোমাদের বইয়ে নাই তাই আমি এখানে পড়াতে চাচ্ছি না, আসলে আমি আলাদা ভিডিও বানাবো এইটার উপর। তো এই হচ্ছে আসলে মোটামুটি আমাদের প্রথম অধ্যায়ে আর তেমন কিছু নাই। যদি কিছু আবিষ্কৃত হয় আশা করি ভিডিও বানাই ইউটিউবে দিয়ে দিব, আর যদি নতুন কিছু আসে। আর প্রথম অধ্যায়ের কিছু শর্টকাট বলে দেই। প্রথম অধ্যায়ে আবরণবিহীন কোষগুলো মনে রাখার শর্টকাটটা দেখো। আবরণবিহীন কোষ, আবরণবিহীন অঙ্গাণু। আমাদের কোষের কয়েকটা অঙ্গাণুতে আবরণ আছে, কয়েকটায় নাই। তা আবরণবিহীন অঙ্গাণুগুলো এভাবে মনে রাখতে পারো। প্রত্যেক মামাই সেরা। প্রত্যেকে হচ্ছে প্রোটিওসোম। মামাইতে হচ্ছে মাইক্রোফিলামেন্ট, মাইক্রোটিবিউল, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। সেতে হচ্ছে সেন্ট্রিওল, আর রাতে হচ্ছে রাইবোসোম। প্রত্যেক মামাই সেরা। প্রোটিওজোম, মাইক্রোটিবিউল, মাইক্রোফিলামেন্ট, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, সেন্ট্রিওল, রাইবোজোম। এখন এখানে একটা নামই তোমাদের নতুন, প্রোটিওজোম। নামটা কখনো শুনো নাই। তো দেখো, আমরা জানি রাইবোজোমের কাজ কি? প্রোটিন তৈরি করা। আর প্রোটিন ভেঙে ফেলা হচ্ছে প্রোটিওজোমের কাজ। যেমন জাহাজ তৈরি করে, আবার জাহাজ ভাঙার শিল্প আছে বাংলাদেশে, জাহাজ ভাঙন শিল্প। তো প্রোটিন তৈরির শিল্প রাইবোজোমে হয়, প্রোটিন তৈরির প্রক্রিয়া। আর প্রোটিন ভেঙে ফেলার প্রক্রিয়াটা হয় হচ্ছে প্রোটিওসোমে। তাহলে রাইবোজোম আর এই হচ্ছে প্রোটিওসোম। তো এই হচ্ছে আর কি আমাদের প্রথম অধ্যায়ের পড়া।